ভর দুপুরবেলা, গ্রামের সরু পথ, চারিদিকে সবুজের সমারোহ। দূরে দেখা যাচ্ছে পরিচিত বাড়িটা। কড়াই রোদের মধ্যে ধুলো উড়িয়ে একটা জিপ এসে থামলো গ্রামের মুখে। জিপ থেকে নামলো সুঠামো দেহের এক যুবক। পরনে সাধারণ প্যান্ট শার্ট, কিন্তু শরীরী ভাষাতেই যেন লুকিয়ে আছে অদম্য শক্তি আর শৃঙ্খলা। চুলগুলো ছোট করে ছাঁটা, চোখে দৃঢ়তা, তবে ঠোঁটের কোণে হালকা হাসি। এই হাসিটা গ্রামের পথ চেনা, মাটির গন্ধ চেনা হাসি। তিনিই আমাদের নোমান। দীর্ঘ প্রায় 2 বছর পর বাড়ি ফেরা। বুক ভরে গ্রামের বিশুদ্ধ বাতাস টেনে নিল সে, যেন এই বাতাস তার ফুসফুসে সজীবতা ফিরিয়ে দিচ্ছে। একটা রিক্সা থেকে বাড়ির দিকে রওনা দিল। রিক্সা যখন বাড়ির কাছাকাছি এলো, ভেতর থেকে ভেসে আসছিল চেনা কোলাহল, মায়ের কণ্ঠস্বর, বাবার গম্ভীর ডাক, ভাইয়ের উচ্ছ্বাস। রিক্সা থেকে নামতে গেটের সামনে ছোট বোন দৌড়ে এলো। নাম তার ফারিহা। ভাইয়া। এক ছুটে এসে নোমানকে জড়িয়ে ধরল সে। নোমানের চোখে মুখে স্নেহের ঝলক। নোমান বোনকে আদর করে বলল, খিরে পাগলি, কত বড় হয়ে গেছিস। ফারিহা অভিমান মেশানো সুরে বলল, তোমার জন্য অপেক্ষা করতে করতে। আরে বাবা, কাজ থাকলে তো ফিরতে একটু দেরি হয়ই। নোমান বোনকে আগলে ধরে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই প্রথমে যার মুখ দেখলেন তিনি তার মা। ছেলের প্রায় 2 বছর পর বাড়ি ফেরা দেখে মায়ের চোখে আনন্দাশ্রু। এসেছিস বাবা? বলেই মা ছুটে এসে নোমানকে জড়িয়ে ধরলেন। কতদিনের প্রতীক্ষা। হ্যাঁ মা, চলে এসেছি। নোমানের গলা ধরে এলো। এই নরম ছোঁয়া, এই আপন গন্ধের জন্যই তো ছুটে আসা। বাবা বারান্দায় বসে পেপার পড়ছিলেন। চশমার ফাঁক দিয়ে ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। নোমান এগিয়ে গিয়ে বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো। বাবা শান্ত স্বরে জানতে চাইলেন, খুব ভালো করেছিস এসেছিস। এবার কতদিনের ছুটি? 1 সপ্তাহ বাবা। ঠিক তখনই ভেতর থেকে তার বড় ভাই রাশেদ বেরিয়ে এলো। নোমানকে দেখে তার চোখে মুখেও আন্তরিক খুশি। আরে নোমান, এসেছিস তুই? দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল। রাশেদের কণ্ঠে সত্যিকারের ভালোবাসা আর আনন্দ। নোমান জানতে চাইল, ভাবি কোথায়? ওহ, ভাবি ভেতরে রান্নাঘরে তোর পছন্দের পায়েস বানাচ্ছে বোধ হয়। যাই দেখে আসি। নোমান রান্নাঘরের দিকে পা বাড়ালো। দরজার মুখে দাঁড়িয়ে দেখলো শাহানা ব্যস্ত হাতে কাজ করছে। নোমানের পায়ের শব্দে সে মুখ ফেরালো। নোমানকে দেখে তার মুখেও প্রথমে কিছুটা বিস্ময়, তারপর এক ধরনের কৃত্রিম হাসি ফুটে উঠল। নাম তার শাহানা। এসেছো দেবর মশাই, কেমন আছো? আমি ভালো আছি। এই একটু আগে আসলাম, এসে দেখি তুমি আমার পছন্দের পায়েস বানাচ্ছ। আরে ধুর, এই বুদ্ধি কি আমার একার? তোমার ভাই মনে করিয়ে দিল। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, টেবিলে এসে বসো। পরিবারের সান্নিধ্যে নোমানের মনটা ভরে উঠল। কর্মজীবনের ক্লান্তি, কঠিন প্রশিক্ষণ, ঝুঁকি সবকিছু যেন মুহূর্তেই উধাও। এই শান্তির জন্যই তো মানুষ ঘরে ফেরে কমান্ডো ডিউটি থেকে। বিকেলে চা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। গ্রামের কথা, শহরের কথা, নোমানের চাকরির অভিজ্ঞতা, কত কথা। বাবা বললেন, এবার এলে তো ছুটিটা একটু বেশি নিন ভেবেছিলাম। কি করব বাবা, কাজটা তো সেরকমই, যখন ছুটি মেলে তখন নিতে হয়। নোমানের মা বললেন, তোর ভাবি বলছিল এবার নাকি তোর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করবে। নোমান একটু লজ্জা পেল। আরে মা, এখন এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আরো কিছুদিন যাক। শাহানা হেসে বলল, আহ, বয়স হয়ে গেল তো, আর ভালো মেয়ে পাওয়া যাবে না দেবর, এখনই ঠিক করা ভালো। নোমানের মুখে মৃদু হাসি। এই খুনসুটি ভালোই লাগছিল তার। রাশেদ বলল, হ্যাঁ, শাহানা ঠিকই বলেছে, এবার ভাবা যায়। দেখা যাক, এখন ছুটিটা উপভোগ করি আগে। সন্ধ্যার পর গ্রামের মেঠো পথে একটু হেঁটে এলো নোমান। রাতের আকাশে তারার মেলা, অদ্ভুত শান্তি এই পরিবেশে। শহরের কোলাহল, বন্দুকের আওয়াজ, অ্যালার্মের তীক্ষ্ণ শব্দ কিছুই নেই এখানে। আছে শুধু ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলো। পরদিন সকালে রাশেদ নোমানকে ডেকে বলল, শোন, আমার একটা জরুরি কাজ পড়েছে শহরে, ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। দুপুরের মধ্যেই ফিরে আসবো। ও আচ্ছা, ঠিক আছে, যা। তুই তো আছিস, মায়ের সাথে থাকিস, শাহানারও একা লাগবে না। আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, যা তুই। রাশেদ বেরিয়ে গেল। বাড়িটা যেন হঠাৎ কিছুটা শান্ত হয়ে গেল। নোমান তার ঘরে বসে বই পড়ছিল। ভাবি শাহানা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর নোমানের ঘরের সামনে এসে দাঁড়ালো। কি করছো দেবর, বই পড়ছো? হ্যাঁ ভাবি,
একটা পুরনো বই বের করলাম, অনেকদিন পড়া হয়নি। আচ্ছা, আমি একটু পাশের বাড়ি যাচ্ছি, সালমাদের বাড়ি। ওদের সাথে একটু গল্প করে আসি। ঠিক আছে, যাও। শাহানা বেরিয়ে গেল। নোমান আবার বইয়ে মন দিল। প্রায় 1 ঘন্টা পর নোমান পানি খাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। যেতে যেতে দেখলো মূল দরজাটা ভেজানো। সাধারণত দিনের বেলা দরজা খোলা থাকে। বিষয়টা একটু অস্বাভাবিক লাগলো, তবে খুব একটা পাত্তা দিল না। রান্নাঘরে গিয়ে দেখলো শাহানা সেখানে নেই, কিন্তু তার পায়ের শব্দ শুনে ভেতরের ঘর থেকে ফিসফিসানির শব্দ ভেসে এলো। নোমান থমকে দাঁড়ালো। এই সময় কে এলো? ভাবি তো পাশের বাড়ি গেল বললো। কৌতূহল হলো, সে নিঃশব্দে দরজার কাছটা এগিয়ে গেল। ভেতরের ঘরটা থেকে চাপা গলায় কথা ভেসে আসছে। এটা শাহানার কণ্ঠ। আরে চিন্তা করো না, উনি চলে গেছেন, কেউ নেই বাড়িতে। আর একটা অচেনা পুরুষের কণ্ঠ। কিন্তু ধরা পড়লে কি হবে ভেবেছো? নোমানের বুকের ভেতরটা ধুক করে উঠল। কে এই পুরুষ? এই বাড়িতে যখন ভাই নেই। নোমান আরো একটু এগিয়ে গেল দরজার দিকে। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। যা দেখলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। শাহানা একজন অচেনা পুরুষের সাথে আপত্তি করা অবস্থায় ছিল। লোকটা তার পরিচিত কেউ নয়, গ্রামেরও কেউ মনে হলো না। শহরের পোশাক পরা। নোমানের মাথায় রক্ত উঠে গেল। এ কি দেখছে সে? তার ভাইয়ের অনুপস্থিতিতে ভাবি তার নিজের বাড়িতে। সে আর নিজেকে সামলাতে পারল না। সজোরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। নোমানের কণ্ঠ রাগে কাঁপছিল। ভাবি, এ কি হচ্ছে? ভেতরে দুজনে চমকে উঠল। শাহানার মুখ সাদা হয়ে গেল। লোকটা দ্রুত বিছানা থেকে নেমে কাপড় ঠিক করার চেষ্টা করলো। শাহানা তোতলাতে লাগলো। নোমান, তুমি কখন এলে? আমি কখন এসেছি সেটা বড় কথা নয় ভাবি। এ কি হচ্ছে এই বাড়িতে? ভাই নেই আর তুমি তুমি এটা কি করছো? নোমান বিশ্বাস করতে পারছিল না। তার এতদিনকার সম্মান, শ্রদ্ধা সব যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। লোকটা ততক্ষণে কিছুটা স্বাভাবিক হয়ে পালানোর পথ খুঁজছিল। নোমান লোকটার দিকে তেড়ে যেতে চাইল। কে তুই? সাহস কত বড় তোর, আমার ভাইয়ের বাড়িতে ঢুকে এই কাণ্ড করার? কিন্তু লোকটা খুবই ধূর্ত ছিল। সে নোমানের দিকে এক ঝলক তাকিয়ে শাহানাকে ইশারা করলো। শাহানা দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। ধরা যখন পড়েই গেছে তখন নিজেকে বাঁচানোর একটাই পথ। নোমান শোনো, তুমি যা দেখেছো তা সত্যি নয়। সত্যি নয়? নিজের চোখে যা দেখছি সেটাও সত্যি নয় বলছো? লোকটা এই সুযোগে ঘর থেকে বেরিয়ে পেছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো। নোমান লোকটাকে ধরতে যাচ্ছিল, কিন্তু শাহানা চিৎকার করে উঠল। না নোমান, আমার সর্বনাশ করিস না, আমি মরে যাব। নোমান মুহূর্তের জন্য থমকে গেল শাহানার চিৎকারে। আর এই সুযোগেই লোকটা বিদ্যুতের বেগে পালিয়ে গেল। লোকটা চলে যেতে শাহানা হঠাৎ করে কাঁদতে শুরু করলো। তার কান্নার ভঙ্গি দেখে নোমানের সন্দেহ হলো, এটা কি সত্যিকারের কান্না নাকি অভিনয়। নোমান শান্ত গলায় জিজ্ঞেস করলো। ভাবি, এই লোকটা কে? আর এখানে কি করছিল সে? তার কণ্ঠস্বরে ছিল চাপা ক্রোধ। শাহানা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি কি করে বলবো দেবর, ও ও আমাকে জোর করছিল। নোমানের মাথায় যেন বাজ পড়লো। শাহানা কি বলছে? জোর করছিল? নোমান অবাক হয়ে বলল। জোর করছিল মানে? তুমি নিজেই তো। আমি নিজের চোখে দেখেছি। শাহানা এবার তার আসল রূপ ধারণ করলো। তার কান্নার ভঙ্গি বদলে গেল। সে নোমানের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। হ্যাঁ দেখেছি, আর দেখেই আমার উপর দোষ চাপাতে এসেছিস না? ভেবেছিস কি আমি ধরা পড়ে যাব আর তুই সাধু সেজে বসে থাকবি? শাহানা পাল্টা আক্রমণ করলো। নোমান হতভম্ব হয়ে গেল। মানে কি বলছো ভাবি? আমি তোমাকে নিজের চোখে ওই লোকটার সাথে দেখেছি। তুমি ভাইকে ঠকাচ্ছ। ভাইকে আমি ঠকাচ্ছি না, তুই ঠকাচ্ছিস। তুই আমার সাথে নোংরামি করতে চেয়েছিলি। শাহানা চিৎকার করে বলল। নোমানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ কি শুনছে সে? তার ভাবি তার উপর এমন জঘন্য অপবাদ দিচ্ছে। ভাবি, তুমি এসব কি বলছো? তুমি জানো আমি এই ধরনের মানুষ নই। আমি তোমার দেওর, ভাইয়ের মতো। দেবর না ছাই, তুই আমার উপর নজর দিয়েছিলি। অনেক দিন ধরেই তোর হাবভাবে সন্দেহ হয়েছিল। আজ ভাই নেই দেখে সুযোগ নিতে চেয়েছিলি। শাহানা তার মিথ্যা গল্প ফেলে বসলো। তার কণ্ঠে ছিল নাটকীয়তা, যা যে কোনো মানুষকে বিশ্বাস করাতে বাধ্য করবে। ভাবি, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? এই জঘন্য মিথ্যা তুমি আমার নামে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, যা সত্যি তাই দিচ্ছি। শাহানা তার দাবিতে অটল রইল। নোমান বুঝতে পারলো শাহানা কি করতে চাইছে। সে নিজেকে বাঁচানোর জন্য নোমানের উপর সব দোষ চাপাচ্ছে।
যে লোকটা পালিয়ে গেল তাকে আড়াল করতে চাইছে। তবে প্লিজ এমন করো না। ভাই ফিরে এলে আমি সব সত্যি বলে দেব। নোমান শাহানাকে বোঝানোর শেষ চেষ্টা করলো, কিন্তু শাহানা তখন আরো মরিয়া হয়ে উঠল। তার ভয় ছিল সত্যিটা বেরিয়ে গেলে তার সব শেষ হয়ে যাবে। তাই সে নোমানের মুখ বন্ধ করার জন্য চরম পথ বেছে নিল। সত্যি, তুই সত্যি বলবি? আমি মরে গেলেও তোকে এই সুযোগ দেব না। শাহানা হঠাৎ করে জামা কাপড় কিছুটা এলোমেলো করে ফেললো, নিজের চুলগুলো টেনে ধরলো। ভাবি এসব কি করছো? নোমান শাহানার কাণ্ড দেখে ভয় পেয়ে গেল। শাহানা আর কোনো কথা না বলে বাড়ির ভেতরের দিকে দৌড়ে গেল এবং চিৎকার করে কাঁদতে লাগলো। তার কান্না স্বাভাবিক ছিল না, ছিল অত্যন্ত নাটকীয়, এবং কান্নার সাথে কিছু কথাও সে বলছিল যা নোমানের কানে বিষের মতো বাজলো। মাগো, ও মা, বাঁচাও! নোমান আমার সর্বনাশ করছে, আমাকে ছাড়েনি, জোর করে সব করেছে। শাহানার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে এলো। নোমানের মা, বাবা এবং অন্যান্য যারা ছিল তারা সবাই ছুটে এলো। তারা দেখলো শাহানা কাঁদছে, তার পোশাক এলোমেলো, চুল আলুথালু। নোমান দাঁড়িয়ে আছে হতভম্বের মতো। মা ছুটে গিয়ে শাহানাকে ধরলো। কি হয়েছে বৌমা? বাবা এবং অন্যরাও নোমানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলেন। শাহানা কাঁদতে কাঁদতে মায়ের কোলে মুখ লুকালো, ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, নোমান ও আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। আমি অনেক আকুতি মিনতি করেছি, কিন্তু ও শোনেনি। রাশেদ, এই দেখো, ও সুযোগ নিতে চেয়েছিল। কথাগুলো এমনভাবে বলল যেন মনে হয় সে খুবই কষ্ট পাচ্ছে। কথাটা বজ্রপাতের মতো শোনালো নোমানের কাছে। ধর্ষণ, এই জঘন্য শব্দটা তার নামে বলছে ভাবি। মা শাহানার কথা শুনে নোমানের দিকে তাকালেন। তার চোখে অবিশ্বাস, বেদনা এবং এক ধরনের ঘৃণা ফুটে উঠল। বাবা পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। পরিবারের অন্য সদস্যদের চোখেও ছিল একই রকম দৃষ্টি। বাবার কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল। নোমান, এই কি শুনছিলাম? বাবা, মা, বিশ্বাস করো আমি কিছু করিনি। ভাবি মিথ্যে বলছে। মা শাহানাকে আগলে ধরে বললেন, মিথ্যে বলছে? দেখো বৌমার কি অবস্থা করেছে। সে নোমান, তুই এমন কাজ করতে পারলি নিজের ভাবির সাথে, নিজের ভাইয়ের বউয়ের সাথে? মা, তুমি আমাকে বিশ্বাস করছো না। আমি একজন কমান্ডো, আমি দেশের সেবা করি। আমি এমন জঘন্য কাজ কিভাবে করতে পারি? নোমান চিৎকার করে বলল। তার হৃদয়ের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। নিজের মা তাকে বিশ্বাস করছে না। বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, চুপ কর। তোর এই নোংরা মুখ দিয়ে আর একটা কথাও বলবি না। আমরা তোর বীরত্বের গল্প শুনে বিশ্বাস করেছিলাম তুই ভালো ছেলে, কিন্তু তুই তো কুলাঙ্গার। তুই আমাদের মুখ ডুবিয়ে দিলি। বাবা প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও বোঝানোর। আমি দেখেছি ভাবি একজন অচেনা লোকের সাথে ছিল। আমি সেটা দেখে ফেলায় লোকটা পালিয়ে গেছে, আর ভাবি নিজেকে বাঁচাতে আমার উপর দোষ চাপাচ্ছে। নোমান মরিয়া হয়ে সত্যিটা বলার চেষ্টা করলো, কিন্তু কেউ তার কথা শুনলো না। শাহানা কাঁদতে কাঁদতে বলল, ওই লোকটা ছিল না নোমান, ও মিথ্যা বলছে। আমি একা ছিলাম, ও আমাকে জোর করছিল। শাহানার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে কারো মনে কোনো সন্দেহ রইল না। তারা সবাই শাহানাকেই বিশ্বাস করলো। বাবা বললেন, তোর ভাবি মিথ্যে বলছে না। তোর মতলব খারাপ ছিল বলেই তুই এমন কাজ করতে এসেছিলি। কিন্তু বাবা, আমি কি কোনোদিনও এমন কিছু করেছি যে তুমি আমাকে অবিশ্বাস করছো? তুই এমন কাজ করতে চেয়েছিলি। তোর মতো লোকের কাছে এমন কিছুই আশা করা যায় না। তুই আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছিস। বাবা রেগে কাঁদছিলেন। ঠিক তখনই রাশেদ ফিরে এলো। গাড়ির আওয়াজ পেয়েই বোধহয় বাড়ির এই অবস্থা দেখে সেও ছুটে এলো। শাহানা রাশেদকে দেখে আরো জোরে কাঁদতে লাগলো। রাশেদ, দেখো নোমান আমার কি অবস্থা করেছে। শাহানা রাশেদের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। রাশেদ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তার স্ত্রী কাঁদছে, পোশাক এলোমেলো, আর তার ভাই নোমান সেখানে দাঁড়িয়ে আছে। মা আর বাবা রেগে নোমানের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে শাহানা, কি হয়েছে? রাশেদ শাহানাকে ধরে তোলার চেষ্টা করলো। শাহানা কাঁদতে কাঁদতে নোমানের দিকে আঙুল তুলে বলল, তোমার ভাই ও আমার সাথে জঘন্য কাজ করতে চেয়েছিল। তুমি ছিলে না দেখে ও আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। রাশেদ প্রথমে বিশ্বাস করতে পারলো না। নোমান, তার ছোট ভাই, যে দেশের জন্য জীবন বাজি রাখে, সে এমন কাজ করতে পারে। সে নোমানের দিকে তাকালো। নোমানের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে অবিশ্বাস আর যন্ত্রণা। রাশেদের কণ্ঠস্বর ছিল ভারাক্রান্ত। নোমান, এ কি শুনছি আমি? ভাই, আমি কিছু করিনি।
ভাবি মিথ্যে বলছে। আমি দেখেছি ভাবি অন্য একজন লোকের সাথে ছিল, লোকটা পালিয়ে গেছে আর ভাবি আমাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা বলছে। নোমান ভাইয়ের কাছে সত্যিটা প্রমাণ করার শেষ চেষ্টা করলো। তার বিশ্বাস ছিল ভাই অন্তত তাকে বিশ্বাস করবে, কিন্তু রাশেদ তার স্ত্রীর দিকে তাকালো। শাহানার কান্না, তার অসহায় ভঙ্গি সব দেখে রাশেদের মন গলে গেল। এতদিন তার বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবকিছু ছাপিয়ে স্ত্রীর প্রতি তার টান বড় হয়ে দেখা দিল। তাই চুপ কর নোমান, শাহানা এরকম মেয়ে না। ও স্ত্রী মিথ্যা বলছে না। তুই আমাদের সাথে প্রতারণা করেছিস, তুই আমাদের পরিবারের নাম ডুবিয়েছিস। ভাই তুমিও আমাকে বিশ্বাস করছো না? নোমানের চোখে জল এসে গেল। এই প্রথম সে নিজেকে এত একা অনুভব করলো। তার নিজের পরিবার, যাদের জন্য সে জীবন দিতে পারত, তারাই আজ তাকে অবিশ্বাস করছে। রাশেদ চিৎকার করে বলল, না, তোর মতো জঘন্য একটা মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তুই আমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারিস না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যাব? ভাই তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ, বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা। তোর মুখও আমি দেখতে চাই না, কুলাঙ্গার। রাশেদ রাগে কাঁপতে কাঁপতে বলল কথাটা। মা আর বাবাও একই কথা বললেন। বেরিয়ে যা নোমান, আমাদের এমন ছেড়ে চাই না। নোমান আর সেখানে দাঁড়ালো না। তার হৃদয়ে তীব্র যন্ত্রণা হচ্ছিল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। সে কারো দিকে আর না তাকিয়ে দ্রুত পায়ে তার ঘরে গেল। একটা ছোট ব্যাগ গুছিয়ে নিল, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর কিছু টাকা। তার পোশাক পরল যা পরে এসেছিল। কেউ তাকে আটকালো না, কেউ একটিবারের জন্যেও জিজ্ঞেস করলো না সে কোথায় যাচ্ছে, কি করবে। পুরো বাড়িটা যেন তার জন্য অচেনা হয়ে গেল। যে বাড়িটা এতদিন তার আশ্রয় ছিল, ভালোবাসার জায়গা ছিল, সেই বাড়িটাই আজ তার জন্য কারাগার হয়ে গেছে। দরজার দিকে হেঁটে যেতে যেতে সে একবার পেছনে ফিরে তাকালো। দেখলো তার পরিবার দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে রাগ, ঘৃণা আর অবিশ্বাস। বোন ফারিয়া শুধু আড়ালে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। এটাই ছিল তার পরিবারের শেষ ছবি। রাত নেমে এসেছে, গ্রামের পথ আরো নিস্তব্ধ। নোমান ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির গেট পার করলো। একবারও পেছন ফিরে তাকালো না। তার পা দুটো যেন চলছিল যান্ত্রিকভাবে। কোনো গন্তব্য নেই, কোনো ঠিকানা নেই। আছে শুধু বুক ভরা কষ্ট আর মিথ্যা অপবাদের বোঝা। গ্রামের আলো পেছনে ফেলে সে হেঁটে চলল অনিশ্চিত গন্তব্যে, রাতের অন্ধকারের দিকে। এই পথই তাকে কোথায় নিয়ে যাবে তা তখনও তার জানা ছিল না, কিন্তু সে জানতো যে বাড়িটা তার সব ছিল, সেই বাড়িটা আর তার নেই। গভীর রাত, জনমানবহীন রাস্তা, চারিদিকে কেবল অন্ধকার আর নৈঃশব্দ। গ্রামের শেষ সীমানা পেরিয়ে নোমান হেঁটে চলেছে। রাতের অন্ধকার তাকে যেন আরো গ্রাস করছে, বুকের ভেতরটা চিনচিন করছে। মিথ্যা অপবাদের তীব্র জ্বালা, প্রিয়জনদের কাছ থেকে পাওয়া অবিশ্বাস আর ঘৃণা, সব মিলিয়ে এক অসহ্য ভার। কোথায় যাচ্ছে, কি করবে তার কোনো ধারণা নেই। শুধু একটাই ভাবনা মাথায় ঘুরছে, এই জায়গা থেকে যত দূরে সম্ভব চলে যেতে হবে। যে বাড়িটা তার আশ্রয় ছিল সেটাই আজ পর হয়ে গেছে। যে মানুষেরা তার সব ছিল তারাই আজ তাকে ছুঁড়ে ফেলেছে। কমান্ডো হিসেবে কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে সে, কিন্তু আজকের মতো অসহায় আর একা নিজেকে কখনো মনে হয়নি। রাস্তার পাশে একটা গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালো। আকাশ ভর্তি তারা, কিন্তু তার মনে শুধু অন্ধকার। দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটতে শুরু করলো। তার প্রশিক্ষিত শরীর ক্লান্ত হলেও মন মানতে চাইছিল না। এই মুহূর্তে বিশ্রাম নয়, কেবল দূরে যাওয়াটাই জরুরি। পরদিন সকাল, একটি ব্যস্ত হাইওয়ের কাছাকাছি একটি অপেক্ষাকৃত নিরিবিলি রাস্তা। পূর্ব দিগন্তে সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে। কুয়াশার হালকা আস্তরণ তখনও কাটেনি। নোমান হেঁটে চলেছে। সারা রাত হাঁটার ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট, কিন্তু চলার গতি কমেনি। পেটে তীব্র খিদে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু এসব ভাবার মতো মানসিক অবস্থা তার নেই। মনে একটাই চিন্তা, কোথায় যাব, কার কাছে যাব? এই মুখ নিয়ে আমি আর কারোর সামনে দাঁড়াতে পারবো না। মনে হচ্ছে যেন মিথ্যে অপবাদের দাগ আবার কপালে লেগে গেছে, যা সবাই দেখতে পাচ্ছে। হঠাৎ দূরে গাড়ির শব্দ শুনতে পেল। প্রথমে পাত্তা দিল না, কিন্তু শব্দটা ক্রমশ জোরালো হতে লাগলো। পেছনে ফিরে দেখলো একটা গাড়ি বহর আসছে, আর সামনে এবং পেছনে পুলিশের গাড়ি, মাঝখানে বেশ কয়েকটি কালো রঙের দামি গাড়ি। সে রাস্তার একপাশে সরে দাঁড়ালো। গাড়ি বহর কাছাকাছি আসতেই বুঝতে পারলো এটা সাধারণ কোনো গাড়ি বহন নয়। গাড়ির নাম্বার প্লেট, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু বুঝিয়ে দিচ্ছে এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কারো বহর। আর এত নিরাপত্তা প্রয়োজন যার, তিনি দেশের প্রধানমন্ত্রী ছাড়া আর কি হতে পারে। গাড়ি বহর দ্রুত গতিতে এগিয়ে আসছে। নোমান রাস্তার পাশে দাঁড়িয়ে স্থির চোখে দেখছে। তার মনে কোনো ভাবান্তর নেই। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যাচ্ছেন, তাতে তার কি এসে যায়?
তার ব্যক্তিগত জীবনের কাছে এখন দেশ, রাষ্ট্র, নিরাপত্তা সবকিছু তুচ্ছ মনে হচ্ছে। ঠিক তখনই ঘটনাটা ঘটল। অভাবনীয় দ্রুততায় এবং নিখুঁত পরিকল্পনায় হামলাকারীরা আক্রমণ করলো। রাস্তার পাশে লুকিয়ে থাকা কয়েকটি গাড়ি থেকে আচমকা গুলি শুরু হলো। প্রথম গুলিটা লাগলো একদম সামনের পুলিশের গাড়িতে। মুহূর্তে গাড়িবহর থেমে গেল। চারিদিকে চরম বিশৃঙ্খলা। প্রধানমন্ত্রীর গাড়ির কাঁচ বুলেট প্রুফ হলেও বাইরের পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করলো। শত্রুরা ছিল প্রশিক্ষিত এবং প্রচুর সংখ্যায়। তারা দ্রুত নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে লাগলো। প্রধানমন্ত্রীর গার্ডরা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু শত্রুদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সংখ্যাধিক্যের কাছে তারা পেরে উঠছিল না। চারদিকে গুলির শব্দ, আর্তনাদ, গাড়ির কাঁচ ভাঙার শব্দ, পরিবেশ যেন নরকে পরিণত হলো। নোমান রাস্তার পাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। প্রথমে সে জমে গিয়েছিল। গতরাতে ব্যক্তিগত দুঃস্বপ্ন তাকে গ্রাস করেছিল, কিন্তু যখন সে দেখলো দেশের প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন, যখন দেখলো প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীরাও শত্রুদের কাছে অসহায়, তখন তার কমান্ডের সত্তা জেগে উঠল। দেশের প্রতি তার কর্তব্যবোধ, মানুষের জীবন বাঁচানোর অদম্য সাহস সবকিছু ঝাঁপিয়ে গেল তার ব্যক্তিগত যন্ত্রণা। সে বুঝতে পারলো এই মুহূর্তে তার হাতেই একমাত্র উপায় আছে প্রধানমন্ত্রীকে বাঁচানোর। তার কমান্ডো প্রশিক্ষণ, তার বছরের পর বছর ধরে অর্জিত দক্ষতা এই সময়টার জন্যই যেন তৈরি হয়েছে। নোমান আর এক মুহূর্তে দেরি করলো না। ব্যাগটা পাশে ফেলে দিয়ে সে দ্রুত ঘটনাস্থলের দিকে দৌড়ালো। তার চোখে মুখে তখন আর ব্যক্তিগত হতাশার চিহ্ন ছিল না, ছিল কেবল একজন কমান্ডোর দৃঢ়তা এবং লক্ষ্য অর্জনের সংকল্প। সে নিচু হয়ে কভার নিয়ে আগাতে লাগলো। শত্রুরা তখন ব্যস্ত নিরাপত্তা রক্ষীদের কাবু করতে। তারা ভাবতে পারেনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ পোশাকের একজন যুবক এভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। নোমান বিদ্যুতের গতিতে একজন শত্রুকে জাপটে ধরে তার হাত থেকে অস্ত্র কেড়ে নিল। মুহূর্তে তার কবজি ভেঙে মাটিতে ফেলে দিল। শত্রুরা বুঝে ওঠার আগেই নোমান ছিনিয়ে নেওয়া অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করলো। তার নিশানা ছিল অব্যর্থ। এক এক করে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। যুদ্ধক্ষেত্রের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। নোমানের অতর্কিত হামলা শত্রুদের পরিকল্পনা এলোমেলো করে দিল। তারা এখন নোমানের দিকে মনোযোগ দিল, কিন্তু একজন কমান্ডোকে থামানো এত সহজ নয়। নোমান কভার নিয়ে দ্রুত পজিশন পরিবর্তন করে একাই লড়ে যাচ্ছিল। তার প্রত্যেকটা মুভ ছিল হিসেবি এবং মারাত্মক। সে কেবল শত্রুদেরই মারছিল না, একই সাথে প্রধানমন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। নিরাপত্তা রক্ষীরা নোমানের এই বীরত্ব দেখে উজ্জীবিত হলো। তারাও নতুন উদ্যমে শত্রুদের মোকাবেলা করতে লাগলো। কিন্তু নোমানের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে একাই শত্রুদের একটি বড় অংশকে ব্যস্ত রেখেছিল এবং নির্মূল করছিল। ধীরে ধীরে শত্রুদের প্রতিরোধ ভেঙে পড়তে শুরু করলো। নোমানের আঘাতে এবং নিরাপত্তা রক্ষীদের পাল্টা আক্রমণে শত্রুরা পিছু হটতে বাধ্য হলো। যারা জীবিত ছিল তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেল। চারদিকে তখন নীরবতা নেমে এসেছে, কিন্তু সে নীরবতা শান্তির নয়, মৃত্যুর। কয়েকটি গাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে, কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত বা নিহত, আর মাটিতে পড়ে আছে বেশ কয়েকজন হামলাকারীর নিথর দেহ। নোমান ততক্ষণে প্রধানমন্ত্রীর গাড়ির পাশে পৌঁছে গেছে। গাড়ির দরজা খুলে তিনি প্রধানমন্ত্রীকে নামতে সাহায্য করলেন। প্রধানমন্ত্রীর চোখে মুখে তখন আতঙ্কের রেশ, কিন্তু তার চেয়েও বেশি ছিল বিস্ময় আর কৃতজ্ঞতা। নোমান প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন স্যার? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি কে? আপনি না থাকলে আজ। তার কথা শেষ হলো না। নোমান শান্তস্বরে বলল, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক স্যার, আর একজন প্রশিক্ষিত কমান্ডো। প্রধানমন্ত্রী নোমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার পোশাকে ধুলো, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে মুখে এক অসাধারণ দৃঢ়তা। তিনি বুঝতে পারলেন এই যুবক সাধারণ কেউ নয়। দ্রুত আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এসে পৌঁছালো। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে এলো। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হলো, নিহতদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে প্রধানমন্ত্রীকে ঘিরে ধরলেন। প্রধানমন্ত্রী তখনও নোমানের দিকে তাকিয়েছিলেন। ভিড়ের মধ্যেও তিনি নোমানকে হাত ইশারা করে ডাকলেন, আপনি আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এটা আমার কর্তব্য ছিল স্যার, দেশের নাগরিক হিসেবে। কর্তব্য? আপনার মতো কর্তব্যপরায়ণ মানুষ খুব কমই দেখা যায়। আমি আপনার পরিচয় জানতে চাই। আপনার নাম কি? আমার নাম নোমান স্যার, মোহাম্মদ নোমান। নোমান, খুব সুন্দর নাম। আপনি এখন কোথায় যাবেন? নোমান এই প্রশ্নের উত্তর দিতে পারল না। তার তো যাওয়ার কোনো জায়গা নেই। তার মুখে ফুটে ওঠা অসহায়ত্ব প্রধানমন্ত্রীর চোখ এড়ালো না। প্রধানমন্ত্রী বললেন, আপনি আমার সাথে ঢাকা চলুন। আমি চাই আপনি আমার পাশে থাকুন। আপনার মতো একজন সাহসী এবং দক্ষ মানুষকে এই মুহূর্তে আমার খুব প্রয়োজন। নোমানের মনে হলো যেন এক নতুন দরজা খুলে যাচ্ছে। যে পরিবার তাকে ছুঁড়ে ফেলেছে, যে সমাজ তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, সেই সমাজের সর্বোচ্চ ব্যক্তি
আজ তাকে আশ্রয় দিচ্ছেন। নোমান ইতস্তত করল। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় নোমান, আমি যা বলেছি তাই হবে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, বিনিময়ে আমি আপনার জন্য কিছু করতে চাই। আপনার প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আমার প্রয়োজন। আপনি কি আমার ব্যক্তিগত দেহরক্ষী হতে রাজি আছেন? নোমান অবাক হয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী ব্যক্তিগত দেহরক্ষী, এটা তার চাকরির চেয়ে অনেক বড় পদ। কিন্তু তার চেয়েও বড় কথা, এই মুহূর্তে তার একটা আশ্রয় দরকার ছিল, একটা সুযোগ দরকার ছিল নিজেকে প্রমাণ করা। নোমান মাথা নিচু করে বলল। আমি রাজি আছি স্যার। প্রধানমন্ত্রীর মুখে হাসি ফুটল। খুব ভালো, তাহলে চলুন। সেদিন বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক, প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকার দিকে ছুটে চলেছে। নোমান প্রধানমন্ত্রীর গাড়িতে বসে আছে। জানালার বাইরে দিয়ে ছুটে চলেছে পরিচিত রাস্তাঘাট। যে ঢাকা থেকে সে ছুটি নিয়ে গিয়েছিল, সেই ঢাকাতেই আজ ফিরছে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে। পাশে বসে আছেন দেশের প্রধানমন্ত্রী। নোমান এখনো বিশ্বাস করতে পারছে না গত কয়েক ঘন্টার মধ্যে তার জীবনে কি ঘটে গেছে। প্রধানমন্ত্রী নোমানের দিকে তাকালেন। আপনি ক্লান্ত নোমান, আজ বিশ্রাম নিন, কাল থেকে আপনার নতুন কাজ শুরু হবে। ধন্যবাদ স্যার। আপনি কিছু বলছিলেন আপনার পরিবার নিয়ে, কেন আপনি একা রাস্তায় ছিলেন? নোমানের মনে পড়ে গেল গতকালের দুঃস্বপ্ন, তার ভাবির মিথ্যা অপবাদ, পরিবারের অবিশ্বাস। সে কি প্রধানমন্ত্রীকে সব বলবে, নাকি কিছু গোপন করবে? সে ঠিক করলে এই মুহূর্তে সবটা না বলাই ভালো। ব্যক্তিগত সমস্যা আপাতত ব্যক্তিগতই থাকুক। জি স্যার, কিছুটা পারিবারিক সমস্যা হয়েছিল, তাই আর বাড়িতে থাকতে মন চাইল না, বেরিয়ে এসেছিলাম। নোমান সংক্ষেপে উত্তর দিল। প্রধানমন্ত্রী নোমানের মুখের দিকে তাকালেন। বুঝতে পারলেন নোমান হয়তো পুরোটা বলতে চাইছে না। তিনি আর জোর করলেন না। প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে, যখন বলতে ইচ্ছা করবে বলবেন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন নোমান, এটা আমি ভুলব না। এটা আমার কর্তব্য ছিল স্যার। না নোমান, কর্তব্য সবাই করে, কিন্তু আপনার মতো জীবনের ঝুঁকি নিয়ে কেউ করে না। আপনার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনার মতো একজন যুবক দেশের সম্পদ। তাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছিল। নোমান বাইরের দৃশ্য দেখছিল। শহরের কাছাকাছি চলে এসেছে। উঁচু দালান কোঠা, ফ্লাইওভার, গাড়ির ভিড়। গ্রামের শান্তি আর স্নিগ্ধতা থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। প্রধানমন্ত্রীর বাসভবনের গেটে কড়া নিরাপত্তা। গাড়িবহর ভেতরে প্রবেশ করলো। বিশাল এলাকা জুড়ে সুন্দর বাগান, লন। মূল ভবনটি দেখতে রাজকীয়। ভেতরে প্রবেশ করতেই এক ভিন্ন জগৎ, জাঁকজমকপূর্ণ পরিবেশ, অসংখ্য কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা কর্মী। নোমান গাড়ির দরজা খুলে প্রধানমন্ত্রী নামার আগে নেমে দাঁড়ালো। একজন পেশাদার দেহরক্ষীর মতোই তার আচরণ। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামলেন। তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এগিয়ে এলেন। তাদের চোখে মুখে উদ্বেগ আর স্বস্তি দুটোই ছিল। প্রধানমন্ত্রী সবার সাথে কথা বললেন, তারপর নোমানের দিকে ফিরে বললেন, নোমান, আমার সাথে আসুন, আপনাকে আপনার থাকার ব্যবস্থা দেখিয়ে দিই। নোমান প্রধানমন্ত্রীর সাথে ভেতরে প্রবেশ করলো। বিশাল ড্রয়িং রুম, ঝাড়বাতি, দামি আসবাবপত্র। নোমান মুগ্ধ চোখে দেখছিল সবকিছু। তার গ্রামের বাড়ির সাথে এর আকাশ পাতাল পার্থক্য। প্রধানমন্ত্রী তাকে নিয়ে একটি নির্দিষ্ট দিকে গেলেন। এটা আপনার ঘর, এখানে থাকবেন, আপনার সব কিছুর ব্যবস্থা করা হবে। ঘরটা বেশ বড় এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। নোমানের কাছে এটা কল্পনাতীত ছিল। ধন্যবাদ স্যার, এটা আমার জন্য অনেক বেশি। আপনার প্রাপ্য এটা নোমান। আপনি আমার জন্য যা করেছেন তার তুলনায় এটা কিছুই নয়। আপনি বিশ্রাম নিন, রাতের খাবার সময় হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী চলে যেতে উদ্যত হলেন, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালেন, যেন কিছু মনে পড়েছে তার। ও হ্যাঁ, একটা জরুরি কথা। আমার মেয়ে মিথিলাও এখানে থাকে। আমি তাকেও আপনার কথা বলেছি, সে আপনার সাথে দেখা করতে আসবে। নোমান একটু অবাক হলো। প্রধানমন্ত্রীর মেয়ে, সে দেখা করতে আসবে? প্রধানমন্ত্রী মৃদু হেসে বললেন, মিথিলা খুব মিশুক মেয়ে, আপনার সাথে নিশ্চয়ই ওর ভালো সম্পর্ক হবে। নোমান কি বলবে বুঝতে পারছিল না, শুধু মাথা নাড়ল। প্রধানমন্ত্রী ঘর থেকে বেরিয়ে গেলেন। নোমান একা ঘরে দাঁড়ালো, নিজের চারপাশে একবার চোখ বোলালো। এটা কি সত্যি? কয়েক ঘন্টা আগেও আমি ছিলাম একজন মিথ্যা অপবাদের শিকার, বাড়ি ছাড়া দিশেহারা যুবক, আর এখন আমি দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। তার ব্যক্তিগত অতিথি এবং দেহরক্ষী। জীবন কত দ্রুত পরিবর্তিত হতে পারে। সে নিজের ব্যাগটা রাখলো, জামা কাপড় পরিবর্তন করলো, ফ্রেশ হয়ে বিছানার উপর বসলো। সমস্ত ক্লান্তি তাকে গ্রাস করছিল, কিন্তু মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এই সুযোগ তাকে কাজে লাগাতেই হবে।
নিজেকে প্রমাণ করতে হবে। যারা তাকে বিশ্বাস করেনি, যারা তাকে ছুঁড়ে ফেলেছে, তাদের ভুল প্রমাণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রীর প্রতি তার যে ঋণ তা পরিশোধ করতে হবে। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। নোমান উঠে গিয়ে দরজা খুলল। দরজার সামনে যে দাঁড়িয়ে ছিল তাকে দেখে নোমানের চোখ থমকে গেল। অপূর্ব সুন্দরী একটি মেয়ে, পরনে সাধারণ সালোয়ার কামিজ, মুখে মিষ্টি হাসি, তার চোখে মুখে বুদ্ধিমত্তা এবং সারল্যের এক অদ্ভুত মিশ্রণ। ইনি নিশ্চয় মিথিলা। মেয়েটি জানতে চাইল, তার কণ্ঠস্বর খুব স্নিগ্ধ। আপনি নোমান ভাইয়া? নোমান সামান্য অপ্রস্তুত হয়ে বলল, জি, আমি নোমান। মেয়েটি হেসে বলল, বাবা আপনার কথা বলেছেন। আমি মিথিলা, আপনার সাথে দেখা করতে এলাম। আসুন, ভেতরে আসুন। নোমান দরজা ছেড়ে দাঁড়ালো। মিথিলা ঘরে প্রবেশ করলো। নোমান দরজা বন্ধ করে মিথিলার দিকে ফিরল। এই সেই মেয়ে যার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন। তার চোখে মুখে কোনো অহংকার বা দূরত্ব নেই, আছে কেবল বন্ধুত্বপূর্ণ সারল্য। মিথিলা নোমানের দিকে তাকিয়ে বলল, বাবা বলেছেন আপনি নাকি তার জীবন বাঁচিয়েছেন। আপনি একজন সত্যিকারের হিরো। নোমান সামান্য লজ্জা পেল। আরে না, তেমন কিছুই না। মিথিলা চেয়ারে বসলো। নোমান বিছানার একপাশে বসলো। দুজনের মধ্যে তখনও কিছুটা জড়তা ছিল। একজন দেশের সর্বোচ্চ ব্যক্তির মেয়ে, আর একজন সাধারণ কমান্ডো যে আজই আশ্রয় পেয়েছে। বাবা যখন ফোন করে বললেন তখন বিশ্বাস হচ্ছিল না, এত বড় একটা হামলা হয়েছে আর আপনি একা হাতে সবাইকে। মিথিলা কথা বলতে বলতে থেমে গেল, তার চোখে মুখে বিস্ময়। নোমান বলল, এটা আমার ট্রেনিং মেট। মিথিলা হেসে বলল, ম্যাডাম নয়, নোমান ভাইয়া। আমাকে শুধু মিথিলা বলে ডাকতে পারেন। ঠিক আছে মিথিলা। আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে, তাই না? সারা রাত পথে ছিলেন। মিথিলা সহানুভূতির সুরে বলল। নোমান কি উত্তর দেবে বুঝতে পারল না। গত রাতের কষ্ট, অপমানের কথা হঠাৎ মনে পড়ে গেল। সে শুধু মাথা নাড়ল। মিথিলা নোমানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে মুখে এক ধরনের অজানা ব্যথা সে দেখতে পেল। মিথিলা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করল, আপনার চোখ মুখে অনেক ক্লান্তি দেখতে পাচ্ছি। বাবা বললেন আপনি নাকি সারা রাত জেগেছিলেন। নোমান একটু নড়ে চড়ে বসলো। এই মেয়েটা এত সহজে মনের ভেতরকার কথা কিভাবে বুঝতে পারছে? তেমন কিছু নয়, একটু টেনশনে ছিলাম আর কি। আপনি যদি আমার সাথে শেয়ার করতে চান করতে পারেন, হয়তো হালকা লাগবে। মিথিলা বলল। তার কণ্ঠে ছিল আন্তরিকতা। নোমান মিথিলার দিকে তাকালো। এই প্রথম কেউ তাকে বুঝতে চাইছে, তার ভেতরের কষ্টটা দেখতে পাচ্ছে। গ্রামের সেই মানুষদের মতো নয় যারা তাকে এক মুহূর্তে বিশ্বাস করে ছুঁড়ে ফেলেছিল। বাবা বলল আপনি নাকি অবিশ্বাস্য সাহস দেখিয়েছেন। আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। ওটা আমার দায়িত্ব ছিল। দায়িত্ব? নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোটা শুধু দায়িত্ব নয় নোমান ভাইয়া, ওটা বীরত্ব। বাবা সবসময় বলেন স্বার্থের দুনিয়ায় এমন নিঃস্বার্থ কাজ খুব কমই দেখা যায়। মিথিলার চোখে মুখে ছিল প্রশংসা। নোমান সামান্য বিব্রত বোধ করলো। এমন প্রশংসা সে সচরাচর শোনে না। আমি একজন কমান্ডো মিথিলা। প্রশিক্ষণটাই এমন যে বিপদের মুখে কি করতে হবে তা শেখায়। ওখানে অন্য কিছু ভাবার সময় ছিল না। তবু অনেকে তো প্রশিক্ষণ নিয়েও সেটা দেখাতে পারে না। আপনি পেরেছেন। বাবা এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। তাদের কথোপকথন এগিয়ে চলছিল। মিথিলা খুব সহজভাবে কথা বলছিল, যেন নোমানের সাথে তার অনেক দিনের পরিচয়। আপনার কষ্টের কথা আমাকে বলবেন প্লিজ। নোমান মিথিলার দিকে তাকালো। এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে তার সামনে আসলে মনটা খুলে কথা বলতে ইচ্ছে করে? সে কি বলবে সব কথা? সেই মিথ্যা অপবাদ, পরিবার থেকে বিতাড়িত হওয়ার ঘটনা, তার মনে দ্বিধা ছিল। কিন্তু মিথিলার চোখে সে দেখলো এমন এক ধরনের বিশ্বাস যা তার পরিবারের চোখেও সে দেখতে পায়নি। নোমান ধীরে ধীরে বলতে শুরু করলো, ব্যাপারটা জটিল মিথিলা, কিছুটা পারিবারিক সমস্যা, যার কারণে আর বাড়িতে থাকতে মন চাইল না, তাই বেরিয়ে এসেছিলাম। মিথিলা চুপ করে নোমানের কথা শুনছিল। সে জোর করলো না পুরো ঘটনা জানার জন্য, শুধু তার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে ছিল গভীর মনোযোগ। আপনার পরিবারের প্রতি নিশ্চয়ই খুব মায়া। হঠাৎ করে বাড়ি ছেড়ে আসাটা নিশ্চয়ই খুব কঠিন ছিল। নোমান দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, খুব কঠিন। আমার জন্য পরিবারই ছিল সব। আমার চাকরির ধরন এমন যে পরিবারের সাথে বেশি থাকা হয় না। যখনই ছুটি পেতাম চেষ্টা করতাম পরিবারের
কাছে থাকতে, কিন্তু সবকিছু এক মুহূর্তে বদলে গেল। আমি দুঃখিত এটা শুনে। জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে দেয়। ভেঙে তো দিয়েছেই, তার উপর এমন একটা অপবাদ যার কোনো ভিত্তি নেই। মিথিলার চোখ কৌতূহলী হয়ে উঠল। অপবাদ? কি ধরনের অপবাদ? নোমান দ্বিধা করছিল, বলবে কি বলবে না, কিন্তু মিথিলার মুখের দিকে তাকিয়ে তার মনে হলো এই মেয়েটা তাকে বিচার করবে না, সে হয়তো বুঝবে। নোমান চাপা গলায় বলল, আমার আমার ভাবি আমার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে, দর্শনের মিথ্যা অপবাদ। তার কণ্ঠ কাঁপছিল। এই কথাটা মুখ দিয়ে বের করতেও তার কষ্ট হচ্ছিল। মিথিলা নোমানের কথা শুনে হতবাক হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ধর্ষণ? আপনার মতো মানুষের ওপর এমন অভিযোগ? এ কি বলছেন আপনি? হ্যাঁ মিথিলা, এটাই সত্যি। আমি ছুটিতে বাড়ি গিয়েছিলাম, ভাই বাড়িতে ছিল না। ভাবি অন্য একজনের সাথে আপত্তিকর অবস্থায় ছিল। আমি দেখে পালাই লোকটা পালিয়ে যায়, আর ভাবি নিজেকে বাঁচানোর জন্য আমার উপর সব দোষ চাপায়। নোমান এক নিঃশ্বাসে ঘটনাটা বলে গেল। তার ভিতরে জমা হওয়া কষ্টটা যেন কথার মধ্যে দিয়ে বেরিয়ে আসছিল। আর আপনার পরিবার, তারা বিশ্বাস করেছে? হ্যাঁ, আমার কথা কেউ শোনেনি। ভাই ফিরে এসেও ভাবির কথা বিশ্বাস করলো। মা বাবা সবাই আমাকে অবিশ্বাস করলো, আমাকে বাড়ি থেকে বের করে দিল। নোমানের চোখে জল এসে গিয়েছিল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল যাতে মিথিলা দেখতে না পায়। মিথিলা কিছুক্ষণ চুপ করে বসে রইল। এই মানুষটা দেশের প্রধানমন্ত্রীর জীবন বাঁচিয়েছে, অথচ তার নিজের জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেছে। এমন জঘন্য মিথ্যা অপবাদ। তার মন নোমানের জন্য খারাপ হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না এমনটাও হতে পারে। আপনার নিজের পরিবারই আপনাকে বিশ্বাস করলো না? না, আমার কাছে প্রমাণ ছিল না যে ভাবি মিথ্যে বলছে, আর ভাবির অভিনয় এতটাই নিখুঁত ছিল যে তারা সবাই বিশ্বাস করলো। কিন্তু আপনি একজন কমান্ডো, দেশের জন্য এত কিছু করেন, আপনার কথার কি কোনো দাম নেই তাদের কাছে? ছিল হতো এক সময়, কিন্তু যখন তাদের কাছে তাদের প্রিয়জনের সম্মান আর আমার কথা দুটো বেছে নেওয়ার সুযোগ এলো, তারা তাদের প্রিয়জনকে বেছে নিত। এটাই স্বাভাবিক। মিথিলা উঠে গিয়ে নোমানের পাশে গিয়ে দাঁড়ালো, আলতো করে তার কাঁধে হাত রাখলো। আমি দুঃখিত নোমান ভাইয়া, আপনার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় গেছে। নোমান মিথিলার দিকে তাকালো। এই ছোট্ট স্পর্শটুকু যেন তার অনেক দিনের জমানো কষ্টের উপর মলমের মতো কাজ করলো। আপনাকে ধন্যবাদ মিথিলা, আপনি আমার কথা শুনলেন। শুনবো না কেন? আমি জানি আপনি সত্যি বলছেন। আপনার চোখ দেখে বোঝা যায় আপনি সত্যি বলছেন। মিথিলার কথায় নোমানের মনটা একটু হালকা হলো। এই মেয়েটা তাকে বিশ্বাস করছে, এটা তার জন্য অনেক বড় ব্যাপার। আপনার মতো ভালো একজন মানুষের সাথে এমনটা হওয়া উচিত হয়নি। কিন্তু বিশ্বাস করুন, যারা আপনাকে ভুল বুঝেছে তারা একদিন না একদিন তাদের ভুল বুঝতে পারবে। সেটা সম্ভব নয় মিথিলা, তারা আর কখনো আমাকে বিশ্বাস করবে না। এত তাড়াতাড়ি আশা হারাবেন না নোমান ভাইয়া। পৃথিবীতে সবসময় খারাপ মানুষ থাকে না, ভালো মানুষও থাকে। আর সত্যিটা কখনো চাপা থাকে না। আজ হোক বা কাল তা প্রকাশ পাবেই। মিথিলা নোমানকে সাহস জোগানোর চেষ্টা করলো। তাদের মধ্যে কথোপকথন চলতে লাগলো। মিথিলা নোমানের দুঃখ, তার ভিতরের ক্ষতটা বোঝার চেষ্টা করলো, আর নোমান মিথিলার সাথে কথা বলে নিজেকে অনেক হালকা অনুভব করলো। মিথিলার সরলতা, তার আন্তরিকতা নোমানের মন ছুঁয়ে গেল। প্রথম পরিচয়ের জড়তা কেটে তাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে শুরু করলো। এদিকে রাতে এক বিলাসবহুল অফিসে বসে একজন কথা বলছে, তার সামনের চেয়ারে বসে আছে আরেকজন লোক। প্রথমজন রেগে বলল, আজকেও সে বেঁচে গেল? আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আর আপনি খালি হাতে ফিরে এলেন। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। প্রায় সবাইকে কাবু করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ কি? আমরা যখন অর্ধেক গার্ডকে কাবু করে ফেলেছি, ঠিক তখনই কোথা থেকে যেন একটা ছেলে এসে আমাদের সব লোকের উপর হামলা করে দিয়েছে। একটা ছেলে? কি বলছেন আপনি এসব? মাত্র একটা ছেলে সবাইকে মেরে ফেলেছে? হ্যাঁ, আর তার মুভমেন্ট অস্বাভাবিক ছিল। আমার মনে হয় সে কোনো সাধারণ ছেলে নয়। খোঁজ নিন ওর ব্যাপারে। কে এই ছেলে, কোথা থেকে আসলো, আর কেনই বা প্রধানমন্ত্রীকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাঁচালো? ঠিক আছে, আমি এখনই লোক লাগাচ্ছি, খুব দ্রুতই আপনাকে ইনফর্ম করব। এদিকে পরের দিন সকাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে
নোমান আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষীর কাজ শুরু করলো। সে আগের দিনই প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের প্রধানের সাথে কথা বলে তার দায়িত্ব বুঝে নিয়েছে। তার কাজের ধরন অন্য দেহরক্ষীদের চেয়ে কিছুটা ভিন্ন। সে থাকবে প্রধানমন্ত্রীর একেবারে ঘনিষ্ঠ বৃত্তে, তার প্রতিটি পদক্ষেপে নজর রাখবে এবং যে কোনো মুহূর্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। সকালে প্রধানমন্ত্রীর অফিসে ঢোকার মুখে নোমানকে দাঁড় করানো হলো। পরনে তার সাধারণ পোশাক, তবে চোখে মুখে ছিল পেশাদারি দৃঢ়তা। প্রধানমন্ত্রী যখন নিজের অফিসে প্রবেশ করছিলেন তখন নোমান তাকে স্যালুট করলো। প্রধানমন্ত্রী হাসি মুখে বললেন, শুভ সকাল নোমান। শুভ সকাল স্যার। প্রধানমন্ত্রী নোমানকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তার বিশাল অফিস কক্ষ। প্রধানমন্ত্রী নিজের চেয়ারে বসলেন। নোমান, আপনার কাজের ধরনটা তো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। জি স্যার, আমার দায়িত্ব সম্পর্কে আমাকে বিস্তারিত জানানো হয়েছে। খুব ভালো, আপনার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আপনি শুধু আমার নিরাপত্তা রক্ষী নন, আমার বিশ্বস্ত সহযোগীও। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার সাহায্য প্রয়োজন হতে পারে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্যার। আমি জানি আপনি পারবেন। আপনার মতো একজন সৎ, সাহসী এবং দক্ষ মানুষ এই মুহূর্তে আমার পাশে থাকাটা আমার জন্য সৌভাগ্যের। তাদের মধ্যে কথোপকথন চলল। প্রধানমন্ত্রী নোমানের কাজের প্রশংসা করলেন এবং তার গুরুত্ব বোঝালেন। নোমান বুঝতে পারল প্রধানমন্ত্রী তাকে কতটা ভরসা করছেন। আপনার পারিবারিক সমস্যার কথা আপনি কাল মিথিলাকে বলেছেন শুনলাম। নোমান একটু অবাক হলো। মিথিলা প্রধানমন্ত্রীকে সব বলে দিয়েছে? জি স্যার, কিছুটা আলোচনা হয়েছিল। মিথিলা আমাকে বলেছে আপনি নাকি কিছু ব্যক্তিগত সমস্যার কারণে বাড়ি ছেড়ে এসেছেন। আপনার ওপর নাকি কিছু অন্যায় হয়েছে। নোমান বুঝলো মিথিলা সবটা বলেনি, হয়তো তার অনুমতি ছাড়াই। কিন্তু প্রধানমন্ত্রী নিজে থেকে জানতে চাওয়ায় নোমান এবার বিস্তারিতভাবে বলার সিদ্ধান্ত নিল। সে প্রধানমন্ত্রীকে তার ভাবির পরকীয়া, মিথ্যা অপবাদ, পরিবারের অবিশ্বাস এবং বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পুরো ঘটনাটা খুলে বলল। তার কথা বলার সময় তার কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে নোমানের কথা শুনলেন। তার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল। নোমানের কথা শেষ হওয়ার পর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানব চরিত্র এত জটিল নোমান। একজন মানুষের জীবনের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে, আর পরিবারের আপনজনরা কতটা সহজে ভুল বোঝে। জি স্যার, আমার বিশ্বাস ভেঙে গেছে। আপনার সাথে অন্যায় হয়েছে নোমান, খুব বড় অন্যায় হয়েছে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনার মতো একজন সৎ মানুষের সাথে সবসময় অন্যায় হয় না। সৃষ্টিকর্তা হয়তো আপনার জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন। আপনার কথা শুনে আমার সাহস আসছে স্যার। আপনি আর আপনার সেই পারিবারিক সমস্যা নিয়ে চিন্তা করবেন না। এই বাড়িটা এখন আপনার বাড়ি। আমি আপনার পাশে আছি। তার কথাগুলো নোমানের কাছে অনেক মূল্যবান মনে হলো। দেশের সর্বোচ্চ ব্যক্তি তাকে এমনভাবে ভরসা দিচ্ছেন, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। এটা তার জন্য নতুন জীবনের চেয়ে কম কিছু নয়। ধন্যবাদ স্যার, আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি শোধ করতে পারবো না। ঋণের কথা বলবেন না নোমান। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এখন আমি আপনার জীবনে একটা খারাপ সময় পাশে দাঁড়াচ্ছি। এটা আমার কর্তব্য। আপনি আমার ছেলের মতো। এই বাড়িতে এখন আপনি আমার পরিবারের একজন। প্রধানমন্ত্রীর এই কথাগুলো নোমানের হৃদয়ে গভীর স্পর্শ করলো। যে পরিবার তাকে ছুঁড়ে ফেলেছে সেই শূন্যস্থান পূরণ করছেন প্রধানমন্ত্রী নিজে। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এইভাবে কাটে তার কয়েকটা দিন। প্রধানমন্ত্রীর বাসভবনে নোমানের জীবন রুটিনে বাধা পড়ল। সকালে প্রধানমন্ত্রী ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে নোমান তার সাথে থাকত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বিভিন্ন মিটিংয়ে, এমনকি ব্যক্তিগত সময়গুলোতেও নোমান থাকতো কাছাকাছি। ধীরে ধীরে নোমান কেবল দেহরক্ষী নয়, প্রধানমন্ত্রীর একজন পরামর্শদাতা এবং ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলো। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে নোমানের সাথে আলোচনা করতেন, তার মতামত নিতেন। নোমানের সততা, তীক্ষ্ণ বুদ্ধি এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রধানমন্ত্রীকে মুগ্ধ করত। অন্যদিকে মিথিলার সাথে নোমানের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। মিথিলা প্রায়ই নোমানের ঘরে আসতো বা তাকে ডেকে তার সাথে গল্প করত। তারা একসাথে বাগানে হাঁটতো, চায়ের টেবিলে বসতো। মিথিলা নোমানকে বই পড়াতে সাহায্য করত, তার ইংরেজি শেখার আগ্রহ দেখে তাকে উৎসাহিত করত। এক সন্ধ্যায় মিথিলা নোমানের ঘরে এলো। নোমান তখন কাজের পোশাকে ছিল। মিথিলা জিজ্ঞেস করলো, ব্যস্ত নাকি নোমান ভাইয়া? না মিথিলা, এই তো কাজ শেষ করে এলাম। আপনার কাজটা কিন্তু খুব কঠিন, তাই না? সব সময় টেনশনে থাকতে হয়। এটা আমার অভ্যেস হয়ে গেছে মিথিলা। আপনার গ্রামের বাড়ির কথা মনে পড়ে?
নোমানের মুখটা কালো হয়ে গেল। পরে আপনার পরিবারের কথা? পরে মিথিলা নোমানের বিষণ্ণতা বুঝতে পারল। আপনি কি কখনো চান না যে তাদের ভুল ভেঙে যাক, তারা বুঝতে পারুক যে আপনি নির্দোষ? চেয়েছিলাম এক সময়, কিন্তু এখন আর চাই না। যারা আমাকে বিশ্বাসই করতে পারেনি তাদের জন্য আর ভেবে কি হবে। তবু মা বাবা তো। মা বাবা বিশ্বাস করলে আমাকে বাড়ি থেকে বের করে দিত না মিথিলা। তার কণ্ঠে ছিল তীব্র অভিমান। মিথিলা নোমানের পাশে গিয়ে বসলো। আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা পুষে রাখবেন না, এটা আপনাকে আরো দুর্বল করে দেবে। কি করবো তাহলে? নিজেকে প্রমাণ করুন নোমান ভাইয়া। যারা আপনাকে ভুল বুঝেছে, যারা আপনার উপর মিথ্যে অপবাদ দিয়েছে, তাদের দেখিয়ে দিন আপনি কতটা শক্তিশালী, আপনি কতটা ভালো মানুষ। আপনার কাজ দিয়ে, আপনার সফলতা দিয়ে তাদের জবাব দিন। মিথিলার কথাগুলো নোমানকে নতুন করে শক্তি জোগালো। হ্যাঁ, মিথিলা ঠিকই বলছে। ভেঙে না পড়ে তাকে লড়াই করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। আপনি ঠিক বলেছেন মিথিলা, আমি নিজেকে প্রমাণ করব, শুধুমাত্র নিজের জন্য নয়, আপনার জন্য আর আপনার বাবার জন্য, যারা আমাকে বিশ্বাস করেছেন। এটাই তো আপনার মধ্যে, এই স্পিরিটটা তো আমি পছন্দ করি। নোমান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, পছন্দ করেন? মিথিলা সামান্য লজ্জা পেল। মানে আপনার দৃঢ়তা, আপনার সততা, এগুলো আমাকে ইন্সপায়ার করে। তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল না। মিথিলার কথা বলার ধরন, তার চোখের ভাষা, তার স্পর্শ, সবকিছুতে এক ভিন্ন অনুভূতি কাজ করছিল। নোমান বুঝতে পারছিল মিথিলার প্রতি তার অনুভূতি গভীর হচ্ছে, শুধু কৃতজ্ঞতা বা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। এক সন্ধ্যা প্রধানমন্ত্রী নোমানকে ডেকে পাঠালেন। নোমান তার অফিসে গেল। প্রধানমন্ত্রী একা বসেছিলেন। প্রধানমন্ত্রী বললেন, নোমান বসুন, আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি লক্ষ্য করেছি আপনি মিথিলার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। নোমান একটু অপ্রস্তুত বোধ করল। জি স্যার। মিথিলা খুব একা ছিল, ওর মা নেই। আমি সবসময় কাজের ব্যস্ত থাকি, ওর একটা ভালো বন্ধুর খুব দরকার ছিল। আপনি সেই জায়গাটা পূরণ করেছেন, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। মিথিলা খুব ভালো মেয়ে স্যার। আমি জানি, আমার মেয়ে তো। প্রধানমন্ত্রী হাসলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, মিথিলা আপনার ব্যাপারে খুব চিন্তিত থাকে। আপনার অতীতের কথা শুনে ও খুব আপসেট হয়েছিল। স্যার, আপনার আর চিন্তা করতে হবে না নোমান, আমি সব শুনেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনার সাথে অন্যায় হয়েছে, এবং যারা এই অন্যায় করেছে তারা একদিন শাস্তি পাবেই। প্রধানমন্ত্রীর এই আশ্বাস নোমানের ভেতরের যন্ত্রণা কিছুটা কমিয়ে দিল। দেশের সর্বোচ্চ ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছেন, তাকে বিশ্বাস করেছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে। ধন্যবাদ স্যার, আপনার বিশ্বাস আমার কাছে অনেক মূল্যবান। বিশ্বাস আমি যোগ্য মানুষকেই করি নোমান। আপনার সততা, আপনার নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আপনি শুধু আমার দেহরক্ষী নন, আপনি আমার পরিবারের অংশ। মিথিলা যেমন আমার মেয়ে, তেমনি আপনিও আমার ছেলের মতন। প্রধানমন্ত্রীর কথা শুনে নোমানের চোখ আবার ভিজে উঠল। তার নিজের বাবা তাকে অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর দেশের প্রধানমন্ত্রী তাকে ছেলের মতো দেখছেন। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা তার ছিল না। আপনার স্নেহ আমার কাছে অনেক বড় স্যার। নোমান শুধু এইটুকু বলতে পারল। প্রধানমন্ত্রীর সাথে নোমানের বন্ধন দিনের পর দিন দৃঢ় হতে লাগলো। প্রধানমন্ত্রী তাকে কেবল নিরাপত্তা সংক্রান্ত বিষয় নয়, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক সমস্যা নিয়েও আলোচনা করতেন। নোমানের তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং বাস্তবসম্মত মতামত প্রধানমন্ত্রীকে অনেক সাহায্য করত। নোমান বুঝতে পারল প্রধানমন্ত্রী তাকে শুধু ব্যক্তিগত দেহরক্ষী হিসেবেই নয়, ভবিষ্যতের জন্য একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবেও তৈরি করছেন। মিথিলার সাথে নোমানের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে লাগলো। তাদের বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হতে শুরু করেছে তা হয়তো তারা নিজেরাও প্রথমে বুঝতে পারেনি। তাদের প্রতিটি কথোপকথনে, প্রতিটি স্পর্শে, প্রতিটি চাহনিতে এক অন্যরকম টান অনুভব করত তারা। মিথিলা নোমানের শক্তি, তার সাহস এবং তার কষ্টের নীরব সাক্ষী। আর নোমানের কাছে মিথিলা ছিল তার অন্ধকারে এক ফালি আলো, যে আলো তাকে পথ দেখাচ্ছিল, তাকে বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছিল। এইভাবেই প্রধানমন্ত্রীর বাসভবনে নোমানের নতুন জীবন কাটছিল। একদিকে কাজ, দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর স্নেহ, অন্যদিকে মিথিলার ভালোবাসা এবং মানসিক সমর্থন। যে জীবনটা গ্রামের মিথ্যা অপবাদে অন্ধকার হয়ে গিয়েছিল, সেই জীবনটাই যেন নতুন করে আলো দেখতে শুরু করেছিল। কিন্তু নোমান জানতো তার অতীতের ছায়া হয়তো এখনো কাটেনি, এবং ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা কেউই জানতো না। এদিকে শহরের এক গোপন আস্তানায় আলো আঁধারির মধ্যে দুজন লোক বসে আছে। একজন মাঝবয়সী, চোখের মুখে সততা,
অন্যজন অপেক্ষাকৃত যুবক, চোখে তীব্র হিংস্রতা। মাঝবয়সী লোকটা নিচু গলায় কথা বলছে, তার হাতে একটা ফাইল। পরিকল্পনা প্রায় শেষ, এবার শুধু সময়ের অপেক্ষা। যুবকটা একটা ধারালো ছুরি হাতে নিয়ে ঘুরিয়ে চলেছে। আর কত অপেক্ষা করব? আমি আর সইতে পারছি না, লোকটাকে মরতেই হবে। আরে উত্তেজিত হয়েও না জামাল, এতদিনের পরিকল্পনা শেষ মুহূর্তে কোনো ভুল করা চলবে না। এর আগের বারও একটা ভুল হয়ে গেছে। ভুল আর কি হবে? নিরাপত্তা ব্যবস্থা যতটা কঠিন ভেবেছিলাম তার চেয়ে বেশি এই সহজ মনে হচ্ছে। মধ্যবয়স্ক ব্যক্তির নাম ফজলুল। সে হাসল। বাইরের নিরাপত্তা সবসময় একরকম থাকে না, আসল কথা হলো ভেতরের মানুষটা। আমাদের লোক তৈরি আছে। লোকটা বিশ্বস্ত? শতভাগ বিশ্বস্ত। নিজের জীবনের চেয়েও এই কাজের প্রতি তার নিষ্ঠা বেশি। তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ তাকে সন্দেহ করবে না। আমি শুধু নিশ্চিত হতে চাই কাজটা নিখুঁত হবে, আর এবার যেন কোনোভাবেই সে বেঁচে ফিরতে না পারে। আগের বার তোমার তাড়াহুড়োর কারণেই কাজটা নষ্ট হয়েছিল, কিন্তু এবার আর সে সুযোগ নেই। সব দিক থেকে ঘিরে ফেলা হবে, কেউ বাঁচাতে পারবে না। আগের বার ওই অজ্ঞাত ছেলেটা, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম সে একজন কমান্ডো। সে বাগড়া দিয়েছিল। তার কথা পরে ভাবা যাবে, এখন মূল লক্ষ্য প্রধানমন্ত্রী। একবার যদি তাকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের পথ সহজ হয়ে যাবে। সরকার বললেই আমরা যা চেয়েছিলাম তা সব পাবো তো? অবশ্যই পাবে, আমি তোমাকে কথা দিয়েছি। দেশের ক্ষমতা আমাদের হাতে চলে আসবে, তখন আমরা যেমনটা চেয়েছিলাম সব কিছু সেইভাবেই সাজাতে পারবো। জামাল হাসল, তার হাসিতে ছিল অন্ধকার ছায়া। তাহলে শুধু অপেক্ষা, প্রধানমন্ত্রীর শেষ সময়ের অপেক্ষা। হ্যাঁ, খুব বেশি দিন নেই, প্রস্তুতি সম্পন্ন করো। আমি ফাইনাল সবুজ সংকেত দেব। আলো নিভে গেল, অন্ধকারে শুধু শোনা গেল জামালের ধারালো ছুরিটা ধাতব শব্দ। তাদের অশুভ পরিকল্পনা যেন অন্ধকারের সাথে মিশে গেল। পরের দিন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে নোমান প্রতিদিনের মতো সকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নিল। নিরাপত্তা প্রধান বিভিন্ন ঝুঁকির কথা বলছিলেন, সম্ভাব্য হুমকির এলাকাগুলো নিয়ে আলোচনা করছিলেন। নোমান মনোযোগ দিয়ে শুনছিল। কমান্ডো হিসেবে তার ট্রেনিং তাকে শিখিয়েছে সবসময় সতর্ক থাকতে, ছোটোখাটো অস্বাভাবিকতাও যেন চোখ এড়িয়ে না যায়। যদিও সব কিছু রুটিন মাফিক মনে হচ্ছিল, নোমানের ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু একটা আঁচ করতে পারছিল। ব্রিফিং শেষে নোমান প্রধানমন্ত্রীর অফিসে গেল। প্রধানমন্ত্রী তখন ফাইল দেখছিলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং নোমান, সব ঠিক আছে? জি স্যার, রুটিন চেক আপ এবং ব্রিফিং সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নোমানের দিকে তাকিয়ে একটু হাসলেন। আপনার উপস্থিতি আমাকে অনেকটা নিশ্চিন্তও রাখে নোমান। এটা আমার সৌভাগ্য স্যার। সৌভাগ্য আমার নোমান, এমন একজন নির্ভরযোগ্য মানুষ আমার পাশে আছে। তিনি নোমানের সততা এবং দক্ষতার প্রশংসা করলেন। আমি আপনার ওপর ক্রমশই বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। নিরাপত্তার থেকে শুরু করে অনেক ব্যক্তিগত বিষয়েও এখন আপনার পরামর্শ আমার কাজে আসছে। নোমান বুঝতে পারছিল প্রধানমন্ত্রীর কাছে তার গুরুত্ব কতটা বাড়ছে। এটা তার জন্য যেমন সম্মানজনক ছিল, তেমনি দায়িত্বও বাড়ছিল। স্যার, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনার আস্থা রাখার। আমি জানি, আপনার চোখে দেখলেই বোঝা যায়। তেমনি দায়িত্বও বাড়াচ্ছিল। তাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা চলল। প্রধানমন্ত্রী নোমানের কাছে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তার নিজস্ব মতামত জানতে চাইলেন। নোমান তার বিশ্লেষণ তুলে ধরল, কিছু সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করলো যা হয়তো প্রচলিত নিরাপত্তা ব্রিফিংয়ে আসেনি। তার বিশ্লেষণ শুনে প্রধানমন্ত্রী মুগ্ধ হলেন। প্রধানমন্ত্রী বললেন, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ নোমান। এই বিষয়গুলো নিয়ে আরও গবেষণা করা দরকার। এই কথোপকথনের মাধ্যমে নোমানের ক্রমবর্ধমান গুরুত্ব স্পষ্ট হয়ে উঠল। প্রধানমন্ত্রী তাকে কেবল একজন বডিগার্ড হিসেবে দেখছিলেন না, একজন সহযোগী হিসেবেও দেখছিলেন। সেই দিনই দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানে। প্রধানমন্ত্রীর বাসভবনের বিশাল বাগানটা নোমান আর মিথিলার প্রিয় জায়গা হয়ে উঠেছিল। কাজ থেকে একটু ফুরসত পেলেই মিথিলা নোমানকে ডেকে বাগানে আসতো। আজ দুপুরেও তারা বাগানের একটি বেঞ্চিতে বসেছিল। রোদ বেশ মিষ্টি ছিল। মিথিলা জিজ্ঞেস করলো, আপনার কাজ কেমন চলছে নোমান ভাইয়া? ভালোই চলছে মিথিলা, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, সবকিছু শিখছি। কিন্তু খুব চাপ যায়, তাই না? হ্যাঁ, এটা অভ্যাসের ব্যাপার, আমাদের ট্রেনিং এমনটাই হয়। মিথিলা নোমানের দিকে তাকিয়ে একটু হাসলো। আপনার ট্রেনিং শুধু শরীরকে শক্তিশালী করেনি, মনকেও খুব কঠিন করেছে, তাই না? নোমান মিথিলার চোখে চোখ রাখলো। হয়তো করেছে। মিথিলা নোমানের হাতটা আলতো করে ধরল।
আপনার অতীতের কষ্টটা নিশ্চয়ই এখনো মাঝে মাঝে মনে পড়ে। নোমানের মনে পড়ে গেল সেই অন্ধকার রাতের কথা, তার ভাবির বিশ্বাসঘাতকতা, পরিবারের অবিশ্বাস। এক মুহূর্তের জন্য তার মুখে কষ্টের ছায়া নেমে এলো। হ্যাঁ, মনে পড়ে। কিছু জিনিস চাইলেও ভোলা যায় না। কিন্তু আপনি একা নন নোমান ভাইয়া। মিথিলা বলল, তার কণ্ঠস্বরে ছিল গভীর ভালোবাসা। আমি আপনার পাশে আছি। নোমান মিথিলার হাতের উপর নিজের হাত রাখলো। মিথিলার স্পর্শে তার ভেতরের যন্ত্রণা কিছুটা প্রশমিত হলো। আপনার পাশে থাকাটা আমার জন্য অনেক বড় ব্যাপার মিথিলা। আপনি না থাকলে হয়তো আমি ভেঙে পড়তাম। ভেঙে পড়তে আমি দেব না। আপনি অনেক শক্তিশালী একজন মানুষ। আপনার ওপর অন্যায় হয়েছে, কিন্তু সেই অন্যায় আপনাকে হারিয়ে দিতে পারবে না। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা। সেই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। তারা একে অপরের চোখে সেই অব্যক্ত ভালোবাসা খুঁজে পেল, যা মুখে বলা হয়নি। মিথিলা নোমানের দিকে তাকিয়ে বলল, যেদিন আপনার ওপর থেকে সব অপবাদ মুছে যাবে, সেই দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন হবে। নোমান মিথিলার কথায় মুগ্ধ হলো। মিথিলা কেবল তার বন্ধু নয়, তার অনুপ্রেরণাও। আমি চেষ্টা করব মিথিলা, আপনার বিশ্বাস রাখার চেষ্টা করব। আপনার চেষ্টা কমতি নেই, আমি জানি, কিন্তু নিজের খেয়ালও রাখবেন। আপনি আমার জন্য খুব জরুরি। মিথিলার এই কথায় নোমানের হৃদয়ে এক মিষ্টি ব্যথা অনুভব করলো। আপনি আমার জন্য খুব জরুরি, এই কথাটার গভীরতা নোমান বুঝতে পারল। তাদের সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্যদিকে মোড় নিচ্ছে। আপনিও আমার জন্য জরুরি মিথিলা। নোমান বলল, তার কণ্ঠস্বর ছিল আবেগপ্রবণ। মিথিলা লজ্জায় মুখ নামালো। তাদের সম্পর্কের এই নতুন দিকটা দুজনের জন্যই ছিল নতুন এক অনুভূতি, এক ভালো লাগার অনুভূতি। বিকেলে প্রধানমন্ত্রী নোমানকে লাইব্রেরিতে ডেকেছিলেন। প্রধানমন্ত্রী একটি বই পড়ছিলেন। নোমান প্রবেশ করলে তিনি বই থেকে মুখ তুলে তাকালেন আর বললেন, বসুন নোমান, আমি আপনাকে কিছু বই দিতে চেয়েছিলাম। দেশের ইতিহাস, রাজনীতি নিয়ে লেখা। আপনার এগুলো পড়া উচিত। জি স্যার, আমি পড়তে আগ্রহী। আপনার জ্ঞান যত বাড়বে ততই আপনি আমাকে বেশি সাহায্য করতে পারবেন। দেশের ভেতরের খবর, রাজনীতির চাল, সব কিছু সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। নোমান বুঝতে পারল প্রধানমন্ত্রী তাকে শুধু দেহরক্ষী হিসেবে নয়, ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইছেন। আমি আপনার নির্দেশ অনুযায়ী কাজ করব স্যার। আমি জানি আপনার মধ্যে শেখার প্রবল ইচ্ছা আছে। এটাই একজন মানুষের সবচেয়ে বড় গুণ। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আপনার পারিবারিক সমস্যাটা আমি ভুলিনি নোমান, আমি খোঁজ নিয়েছি। নোমান অবাক হয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকালো। প্রধানমন্ত্রী তার পারিবারিক সমস্যা নিয়ে খোঁজ নিয়েছেন। জি স্যার। আমি আপনার গ্রামের কিছু বিশ্বস্ত লোকের কাছ থেকে খবর নিয়েছি। তারা আপনার সম্পর্কে খুব ভালো কথা বলেছে। আপনি ছোটবেলা থেকেই খুব সৎ এবং শান্ত প্রকৃতির। আর আপনার ভাবির চরিত্র নিয়ে আগেও কিছু কানাঘুষা ছিল। প্রধানমন্ত্রীর কথা শুনে নোমানের চোখে জল চলে এলো। দেশের সর্বোচ্চ ব্যক্তি তার জন্য এত কিছু করছেন, তার নির্দোষিতা প্রমাণ করার জন্য খোঁজ নিচ্ছেন। স্যার, আপনি এত কিছু কেন করছেন আমার জন্য? কারণ আমি অন্যায় সহ্য করতে পারি না নোমান। আর আপনার সাথে যে অন্যায় হয়েছে তা জঘন্য। একজন সৎ এবং যোগ্য মানুষের উপর এমন মিথ্যা অপবাদ দেওয়াটা মেনে নেওয়া যায় না। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। আবার ঋণের কথা বলছেন কেন? আমি আপনাকে আগেই বলেছি, আপনি আমার ছেলের মতো। আপনার সাথে যা হয়েছে আমি সেটার বিচার একদিন করবই, কিন্তু তার আগে আপনাকে আরও শক্তিশালী হতে হবে। খুব ভালো, এখন এই বইগুলো নিন, পড়া শুরু করুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নোমান বইগুলো নিল। তার মনে নতুন করে সাহস আর শক্তি সঞ্চার হলো। প্রধানমন্ত্রী তার পাশে আছেন, তাকে বিশ্বাস করেন। এটা জানার পর তার পক্ষে সবকিছু সম্ভব মনে হলো। গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের একটি অংশে মিথিলার ঘুম আসছিল না। সে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তার মনে কেবল নোমানের কথা ঘুরছিল। তাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা সে নিজেও স্পষ্ট বুঝতে পারছিল না। শুধু জানতো নোমানকে ছাড়া সে এখন নিজেকে ভাবতে পারে না। তার অতীতের কষ্ট, তার বর্তমানের সংগ্রাম, সবকিছু যেন মিথিলার মনের গভীরে দাগ কেটেছিল। এমন সময় দেখলো নোমান করিডোর দিয়ে হেঁটে আসছে। ডিউটি শেষ করে নিজের ঘরে ফিরছে বোধহয়। নোমান মিথিলাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলো। মিথিলা, আপনি এখনো জেগে আছেন? ঘুম আসছিল না নোমান ভাইয়া। নোমান বারান্দার কাছে এসে দাঁড়ালো। কিছু লাগবে আপনার? না, এমনি দাঁড়িয়েছিলাম। তারপর একটু ইতস্তত করে বলল, আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল। নোমান বারান্দায় প্রবেশ করলো। রাতের আবছা আলোয় মিথিলার মুখটা কেমন মায়াবী লাগছিল। বলুন। আপনার সেই কষ্টের কথাগুলো শোনার পর থেকে আমার মনটা খুব খারাপ লাগছে নোমান ভাইয়া।
কিভাবে পারলো আপনার পরিবার এমন করতে? জানি না মিথিলা, হয়তো রক্তের সম্পর্কের থেকেও বিশ্বাস অনেক বড় একটা জিনিস। বিশ্বাসটা তো দুপক্ষের হয়। তারা আপনাকে বিশ্বাস করেনি, কিন্তু আপনি তো তাদের করতেন। হ্যাঁ করতাম, হয়তো বেশিই করতাম। মিথিলা নোমানের পাশে এসে দাঁড়ালো। তাদের মধ্যে খুব সামান্য দূরত্ব ছিল। মিথিলা নোমানের দিকে মুখ তুলে তাকালো। তার চোখে ছিল এক ধরনের আকুতি। আমি চাই আপনি খুশি হন নোমান ভাইয়া, আপনার মুখে সবসময় হাসি থাকুক। নোমান মিথিলার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে মিথিলার চেয়ে আপন তার আর কেউ নেই। এই মেয়েটাই তার পাশে দাঁড়িয়েছে যখন সবাই তাকে একা করে দিয়েছে। আপনার জন্যই আমি খুশি থাকার চেষ্টা করি মিথিলা। তার কণ্ঠস্বরে ছিল গভীর আবেগ। মিথিলার হাত নোমানের হাতের খুব কাছাকাছি ছিল। ধীরে ধীরে মিথিলা নোমানের হাতটা ধরল। নোমানও মিথিলার হাতটা শক্ত করে ধরল। তাদের হাতের স্পর্শে যেন দুটো হৃদয় এক হয়ে গেল। মিথিলা নোমানের চোখের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, আমি আপনাকে। নোমান মিথিলার দিকে তাকিয়ে রইল। সে কি বলতে চাইছে তা নোমান বুঝতে পারছিল। তাদের সম্পর্কের এই মুহূর্তের জন্যই যেন তারা অপেক্ষা করছিল। মিথিলা কথা শেষ করতে পারল না, শুধু নোমানের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল অব্যক্ত ভালোবাসা, সেই ভালোবাসা যা কোনো কথার প্রয়োজন হয় না। নোমান মিথিলার হাতটা ধরে তাকে নিজের দিকে একটু টেনে নিল। মিথিলাও কোনো বাধা দিল না। তাদের দূরত্ব ঘুচে গেল। নোমান আলতো করে মিথিলাকে জড়িয়ে ধরল। মিথিলাও নোমানের বুকে মাথা রাখল। এই আলিঙ্গনে ছিল নিরাপত্তা, বিশ্বাস এবং গভীর ভালোবাসার অনুভূতি। নোমানের মনে হলো যেন সে তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছেছে। আর মিথিলার মনে হলো যেন তার সব অনুভূতি এই মানুষটার জন্যই ছিল। মিথিলা ফিসফিস করে বলল, আমার বিশ্বাস ছিল আপনি একদিন ঠিকই সবকিছু জয় করবেন। আপনার বিশ্বাস আমাকে শক্তি দেয় মিথিলা। তারা কিছুক্ষণ এইভাবে একে অপরের বুকে রইল। কোনো কথা বলল না, শুধু একে অপরের অস্তিত্ব অনুভব করলো। এই মুহূর্তটা ছিল তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে তাদের ভালোবাসা পূর্ণতা পেল এই নিঃশব্দ আলিঙ্গনে। অন্ধকারেও তাদের মুখের হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাইরের পৃথিবীতে যতই বিপদ আর ষড়যন্ত্র থাকুক না কেন, এই মুহূর্তে তারা দুজনেই তাদের নিজস্ব জগতে সম্পূর্ণ নিরাপদ ছিল। একজন কমান্ডার হৃদয়ে ভালোবাসা আর একজন প্রধানমন্ত্রী মেয়ের ভরসায়, এই দুয়ে মিলে তাদের বন্ধন অটুট হলো। কিন্তু তারা জানতো না বাইরের সেই অন্ধকার তাদের সুখের জীবনেও হানা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ফজলুল এবং জামালের ষড়যন্ত্র ক্রমশ এগিয়ে আসছিল, আর সেই ষড়যন্ত্রের জাল কতটা গভীরে বিস্তৃত তা তখন নোমানের অজানা ছিল। প্রায় 1 বছর পর একদিন সকালে প্রধানমন্ত্রী বাসভবনের ডাইনিং রুমে সকালে নাস্তার টেবিলে প্রধানমন্ত্রী, নোমান এবং মিথিলা একসাথে বসেছিল। পরিবেশ ছিল খুবই স্বাভাবিক এবং প্রাণবন্ত। প্রধানমন্ত্রীর মুখে ছিল প্রসন্ন হাসি। তিনি খবরের কাগজ পড়ছিলেন। নোমান মনোযোগ দিয়ে তার নাস্তা করছিল। তার চোখে মুখে ছিল প্রশান্তি। পাশে বসে মিথিলা বাবার সাথে খুনসুটি করছিল। তার চোখে মুখে ছিল উজ্জ্বলতা। এরই মাঝে নোমান এবং মিথিলার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। তাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়েছে যা বাইরের কেউ হয়তো সহজে বুঝবে না। মিথিলা বাবার প্লেটের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি এত মিষ্টি খাও কেন? ডাক্তার সাহেব নিষেধ করেছে না? তার কণ্ঠে ছিল স্নেহমাখা অভিযোগ। প্রধানমন্ত্রী চশমার ফাঁক দিয়ে মেয়ের দিকে তাকালেন। আহা, সকালে একটু মিষ্টি না খেলে কি করে চলে? সারাদিন তো কাজের চাপ। কাজের চাপ তো থাকেই, তাই বলে শরীরের খেয়াল রাখবে না? নোমান ভাইয়া, তুমি বাবাকে একটু বোঝাও তো। নোমান মৃদু হাসল। মিথিলা ঠিকই বলছে স্যার, শরীর সুস্থ না রাখলে কাজ করবেন কিভাবে? প্রধানমন্ত্রী হেসে বললেন, এই যে এখন দুজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঠিক আছে বাবা, তোমাদের কথা শুনলাম, আর খাবো না। তিনি মিষ্টির প্লেটটা সরিয়ে দিলেন। মিথিলা খুশি হয়ে হাততালি দিল। দ্যাটস লাইক এ গুড বয় বাবা। নোমান এবং মিথিলা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের হাসিটা শুধু নাস্তার টেবিলে বসে হাসাহাসি নয়, এটা তাদের ভেতরের ভালো লাগা আর ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী তাদের দিকে তাকিয়ে হাসলেন। এই তরুণদের সম্পর্ক তার মনকে শান্তি দিত। নাস্তা শেষ করে প্রধানমন্ত্রী অফিসের জন্য প্রস্তুত হতে উঠলেন। নোমান তার পাশে দাঁড়ালো। তার দৃষ্টি সতর্ক। প্রধানমন্ত্রী বললেন, আজ আমার শিডিউল একটু বিজি নোমান, কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। দুপুরের পর ঢাকার বাইরে একটা সংক্ষিপ্ত সফরেও যেতে হতে পারে। জি স্যার, আমি সবটা দেখে নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ রাখা হয়েছে। আমি জানি আপনি আছেন মানে আমি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারি। তিনি নোমানের কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে ছিল গভীর আস্থা। নিজের খেয়াল রাখবেন। আপনিও রাখবেন স্যার।
প্রধানমন্ত্রী এবং নোমান একসাথে অফিস কক্ষের দিকে এগিয়ে গেল। মিথিলা তাদের দিকে তাকিয়ে রইল। তার মনে কোনো দুশ্চিন্তা ছিল না। নোমান আছে, বাবা সুরক্ষিত থাকবে। নোমানের উপর তার আর বাবার আস্থা ছিল আকাশ ছোঁয়া। সেই দিনে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। দেশের কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নোমান দরজার বাইরে সতর্ক পাহারায় ছিল। তার চোখ ছিল চারদিকে, কান ছিল সতর্ক। মিটিংয়ের মাঝে হঠাৎ করে ভেতর থেকে একটা চাপা গোঙানির শব্দ শোনা গেল। তারপর ভারী কিছু একটা নিচে পড়ে যাওয়ার মতো শব্দ। নোমান এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। দেখলো প্রধানমন্ত্রী তার চেয়ার থেকে ফ্লোরে পড়ে গেছেন। তার হাত বুকের উপর, মুখটা নীল হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মিটিংয়ে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেছে। নোমান দ্রুত প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেল। স্যার, কি হয়েছে? তার কমান্ডো ইনস্টিংক্ট জেগে উঠেছে। বিপদ, কিন্তু এই বিপদ শারীরিক হামলা নয়, শরীরের ভেতরের বিপদ। প্রধানমন্ত্রী ফিসফিস করে বললেন, আমার কষ্ট হচ্ছে, দম নিতে পারছি না। নোমান পরিস্থিতি বুঝতে পারল এটা হার্ট অ্যাটাকের মতো কিছু হতে পারে। সে দ্রুত চিৎকার করে নিরাপত্তা প্রধানকে নির্দেশ দিল অ্যাম্বুলেন্স ডাকতে এবং প্রধানমন্ত্রীর জন্য বিশেষ মেডিকেল টিমকে খবর দিতে। তাড়াতাড়ি করুন, সর্বোচ্চ গতিতে অ্যাম্বুলেন্স আনান। ডাক্তারদের বলুন এখনই আসতে। নোমানের কণ্ঠস্বরে ছিল চরম অস্থিরতা। সে দ্রুত প্রধানমন্ত্রীর মাথাটা আলতো করে তুলে নিজের কোলের উপর রাখল। প্রধানমন্ত্রীর শরীর শীতল হয়ে আসছিল, তার শ্বাস প্রশ্বাস ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। নোমান প্রধানমন্ত্রীর হাত ধরে বলল, স্যার, আপনি চোখ বন্ধ করবেন না, আমার দিকে তাকান। ডাক্তার আসছে, প্লিজ স্যার, হার মানবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর চোখ ক্রমশই বুজে আসছিল। তার হাতটা নোমানের হাতের উপর থেকে শিথিল হয়ে এলো। মুখের উপর দিয়ে মৃত্যুর শীতল ছায়া দ্রুত নেমে এলো। নোমান প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ডাকল, স্যার। তার কণ্ঠে ছিল গভীর যন্ত্রণা, কিন্তু কোনো সাড়া নেই। প্রধানমন্ত্রীর দেহ নিথর হয়ে গেল। মুহূর্তেই অফিস কক্ষের পরিবেশ থমথমে হয়ে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা যেন কয়েক যুগের সমান। তারপর চাপা গুঞ্জন, কান্নার শব্দ। নোমান পাথরের মতো বসে রইল প্রধানমন্ত্রীর নিথর দেহ কোলে নিয়ে। তার জীবনের দ্বিতীয় আশ্রয়ে বাবার মতো মানুষটি তাকে ছেড়ে চলে গেছেন। এই আঘাত প্রথম আঘাতের চেয়েও বেশি বেদনাদায়ক ছিল। তার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যুর খবর বিদ্যুৎ গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ল। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সব জায়গায় কেবল এই খবর। দেশজুড়ে শোকের মাতম শুরু হলো। মানুষ তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে হারিয়ে নির্বাক হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর বাসভবনে তখন এক হৃদয় বিদারক পরিবেশ। ডাক্তার এসে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেছেন। শোকাহত আত্মীয় স্বজন, মন্ত্রী, রাজনীতিবিদ, সামরিক, বেসামরিক, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে জড়ো হয়েছেন। মিথিলা বাবার নিথর দেহের পাশে বসে হাউমাউ করে কাঁদছিল। তার কান্না দেখে সেখানে উপস্থিত সকলের চোখ ভিজে আসছিল। নোমান তখনও প্রধানমন্ত্রীর মরদেহের খুব কাছে দাঁড়িয়েছিল। তার মুখটা কঠিন পাথরের মতো, কিন্তু চোখের কোণে জল চিকচিক করছিল। তার ভেতরের যন্ত্রণা বাইরে প্রকাশ পাচ্ছিল না। এমন সময় সেখানে প্রবেশ করলেন প্রধানমন্ত্রীর বড় ভাই ফজলুল। তার সাথে আরও কয়েকজন রাজনৈতিক নেতা এবং তার ঘনিষ্ঠ সহযোগী। ফজলুলের মুখে স্বাভাবিক শোকের ছাপ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল চাপা উদ্বেগ এবং এক ধরনের ক্যালকুলেটিং দৃষ্টি। তিনি দ্রুত পরিস্থিতি স্ক্যান করে নিচ্ছিলেন। ফজলুল এগিয়ে এসে মরদেহের পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর তিনি উপস্থিত মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বরে শোকের চেয়ে নির্দেশ দেওয়ার ভাব বেশি ছিল। ফজলুল একজন কর্মকর্তাকে ডেকে নিচু গলায় বললেন, সব কিছু প্রোটোকল অনুযায়ী হবে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। তারপর তিনি নোমানের দিকে তাকালেন। তার চোখে ছিল সুস্পষ্ট ডিস্ট্রাস্ট। ফজলুল জানতেন এই কমান্ডো ছেলেটা প্রধানমন্ত্রীর খুব বিশ্বস্ত ছিল এবং অনেক ভেতরের খবর জানে। নোমানকে তার ক্ষমতা দখলের পথে সবচেয়ে বড় বাধা মনে হলো তার। ফজলুল নোমানের কাছে এগিয়ে এলেন। নোমান, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার আপনি বিশ্রাম নিতে পারেন। হ্যাঁ, এখানকার নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি। তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের কর্তৃত্ব এবং নোমানকে সরিয়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। নোমান ফজলুলের চোখের দিকে তাকালো। নোমান বুঝতে পারল ফজলুলের আসল উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রীর মৃত্যুতে তার কোনো প্রকৃত শোক নেই, আছে কেবল ক্ষমতা দখলের সুযোগ। নোমান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি এখানেই থাকবো ফজলুল সাহেব। স্যার আমার কাছে পিতার মতো ছিলেন। এই অবস্থায় আমি তাকে একা রেখে কোথাও যাব না। নোমানের এই আনএক্সপেক্টেড প্রতিরোধ সে আশা করেনি। নোমান, এটা পারিবারিক ব্যাপার, আর আপনার দায়িত্ব শেষ। হ্যাঁ, আমার দায়িত্ব শেষ হয়নি। প্রধানমন্ত্রীর পরিবারের নিরাপত্তা এখন আমার দায়িত্ব। আর মিথিলা ম্যাডাম? নোমান মিথিলার দিকে তাকালো। ওনার এই মুহূর্তে আমার সাপোর্ট প্রয়োজন।
মিথিলার বাবার মরদেহ ছেড়ে উঠে এসে নোমানের হাত ধরল। তার চোখে মুখে ছিল ভয় আর অসহায়ত্ব। মিথিলা কান্না জড়িত কণ্ঠে ফজলুলকে অনুরোধ করল, বড় বাবা, নোমান ভাইয়াকে থাকতে দাও প্লিজ। বাবা নোমান ভাইয়াকে খুব ভালোবাসতেন, ও আমাদেরই একজন। ফজলুল মিথিলার দিকে তাকিয়ে মুখে এক ধরনের কৃত্রিম স্নেহ দেখালেন। আহা মা, তুমি শোকাহত, এখন তোমার এসব বোঝার সময় নয়। যাও বিশ্রাম নাও, আমি সব দেখছি। হ্যাঁ। তিনি মিথিলাকে নোমানের কাছ থেকে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু মিথিলা নোমানের হাত ছাড়ল না। সে নোমানের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন নোমানই তার একমাত্র অবলম্বন। ফজলুল নোমানের দিকে ফিরে এসে খুব নিচু গলায় বলল, যাতে অন্য কেউ শুনতে না পায়, নোমান, আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নেই। আমি যা বলি তাই হয়। বেশি বাড়াবাড়ি করলে আপনার জন্য ভালো হবে না, বলে দিলাম। আমি কারো হুমকিতে ভয় পাই না ফজলুল সাহেব। আমি যা সঠিক মনে করি তাই করব। ফজলুল নোমানের দৃঢ়তা দেখে কিছুটা অবাক হলেন, তবে তার চোখে মুখে ছিল প্রতিশোধের নেশা। তিনি বুঝতে পারলেন নোমানকে সহজে সরানো যাবে না। তিনি আর কথা বাড়ালেন না। অন্য মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষমতার হিসেব মেলাতে শুরু করলেন। তার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর জানাজা এবং দাফনের আগে নিজের অবস্থান পোক্ত করা। রাতের বেলা প্রধানমন্ত্রীর মরদেহ তখনও বাসভবনেই রাখা ছিল। রাতের বেলা লোক সমাগম কিছুটা কম। নোমান সারাক্ষণ মরদেহের পাশে দাঁড়িয়েছিল, তার দেহরক্ষীর দায়িত্ব পালন করছিল। তার মনে কেবল প্রধানমন্ত্রীর কথা ঘুরছিল। কত বিশ্বাস করতেন তাকে, কত স্নেহ করতেন। মিথিলা বাবার মরদেহের পাশে বসেছিল, মাঝে মাঝে কাঁদছিল। নোমান এসে তার পাশে বসলো। নোমান বলল, আপনি কিছু খাননি মিথিলা? খিদে নেই নোমান ভাইয়া, বাবা চলে গেছেন, আমি কি করে খাবো? নোমান মিথিলার হাত ধরল। নোমান দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু শরীর ভেঙে পড়লে চলবে না। আপনার এই মুহূর্তে শক্ত থাকাটা জরুরি। কার জন্য শক্ত থাকবো? বাবা নেই, আমার আর কি আছে? আমি আছি মিথিলা। তার চোখে ছিল মিথিলার প্রতি গভীর ভালোবাসা আর তাকে রক্ষা করার সংকল্প। আমি আপনার পাশে আছি, সব সময় থাকবো। মিথিলা নোমানের দিকে তাকালো। অন্ধকারেও তার চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছিল। নোমানের কথা শুনে তার ভেতরের কান্নাটা যেন একটু বাঁধ মানল। হ্যাঁ, নোমান আছে তার পাশে। এই মানুষটাই এখন তার একমাত্র ভরসা। আপনি না থাকলে আমার কি হতো জানি না নোমান ভাইয়া। এসব বলবেন না মিথিলা, আমরা একসাথে আছি, একসাথে সবকিছু মোকাবেলা করব। তাদের মধ্যে শোকের এই মুহূর্তে তাদের বন্ধন আরও দৃঢ় হলো। তারা একে অপরের শক্তি হয়ে উঠল। মিথিলা ফিসফিস করে বলল, বড় বাবার উদ্দেশ্য ভালো নয় নোমান ভাইয়া। বাবা মারা যাওয়ার পর থেকেই ও কেমন যেন বদলে গেছে, কেবল ক্ষমতার কথা বলছে। আমি দেখেছি উনি আমাকে সরাতে চাইছেন। আপনি সাবধানে থাকবেন নোমান ভাইয়া। আমার মনে হয় বড় বাবা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আমি নিজের খেয়াল রাখতে পারি মিথিলা, চিন্তা করবেন না। নোমান দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু সে জানত ফজলুল বিপজ্জনক। ফজলুল শুধু ক্ষমতার দখলের জন্যই নয়, প্রধানমন্ত্রীর উপর হামলার পেছনেও তার হাত থাকতে পারে। তারা কিছুক্ষণ চুপ করে বসে রইল। শোক, উদ্বেগ আর অনিশ্চয়তা তাদের চারপাশ ঘিরে ধরেছিল। প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতা পূরণ করার জন্য ফজলুল মরিয়া হয়ে উঠেছিল। আর নোমান আর মিথিলা সেই অন্ধকার রাজনীতির সামনে দাঁড়িয়েছিল। ফজলুল ততক্ষণে তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে অন্য একটি ঘরে বসেছিল। তারা প্রধানমন্ত্রীর ক্ষমতা হস্তান্তরের নিয়মকানুন, নিজেদের প্রভাব খাটানো এবং নোমানকে সরানোর পরিকল্পনা করছিল। একজন সহযোগী বলল, নোমান ছেলেটা ঝামেলা করছে ফজলুল ভাই, ও প্রধানমন্ত্রী খুব কাছে ছিল, ওকে বাগে আনা কঠিন হবে, দুর্বল জায়গা। ফজলুল বলল, তার চোখে ছিল শয়তানি ঝলক। ওর পরিবার, ওর গ্রামের বাড়িতে কি হয়েছিল সে খবর আমার কাছে আছে। ওই মিথ্যা অপবাদ, সেটাই ওর দুর্বল জায়গা, আর ওটাকেই কাজে লাগাতে হবে। দারুণ বুদ্ধি ফজলুল ভাই। শুধু ওকে সরালেই হবে না, ওকে এমনভাবে সরাতে হবে যাতে কেউ আমাদের উপরে সন্দেহ করতে না পারে। আর মিথিলা, ওকেও আমাদের কন্ট্রোলে রাখতে হবে। মিথিলাকে নিয়ে চিন্তা করবেন না, ও বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে হলেও প্রধানমন্ত্রীর মেয়ে, ওর কথা শুনতে অনেকেই বাধ্য হবে। আর নোমানের খুব ঘনিষ্ঠ হয়েছে। তার চোখে ছিল নোমান আর মিথিলার সম্পর্কের প্রতি ঈর্ষা। ওদের সম্পর্কটাও ভাঙতে হবে। মিথিলা যেন নোমানকে বিশ্বাস না করে, তার ব্যবস্থাও করতে হবে। ঠিক আছে? আপনার নির্দেশ মতো কাজ হবে ফজলুল ভাই।
সহযোগী আশ্বাস দিল। ষড়যন্ত্রের জাল আরও গভীর হচ্ছিল। প্রধানমন্ত্রীর মৃত্যু কেবল একটি বিয়োগান্তক ঘটনাই ছিল না, এটা ছিল একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ফজলুল তার ভাইয়ের মৃত্যুর সুযোগ নিয়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর তার পথের কাঁটা ছিল নোমান, যাকে তিনি কেবল সরাতেই নয় মানসিকভাবেও ভেঙে দিতে চেয়েছিলেন। নোমান আর মিথিলা তাদের শোকের মধ্যে এই আসন্ন বিপদের কথা পুরোপুরি আঁচ করতে পারছিল না। তাদের সামনে অপেক্ষা করছিল কঠিনতম পরীক্ষা। প্রধানমন্ত্রীর মৃত্যুর 3 দিন পর শহরের একটি বিলাসবহুল হোটেলের কনফারেন্স হলো। প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যুর পর দেশের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছিল। বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর ছিল। বিশেষ করে ক্ষমতাসীন দলের ভেতরেই শুরু হয়েছিল তীব্র লবিং। এই পরিস্থিতির মধ্যে একটি জরুরি রাজনৈতিক কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে পরবর্তী করণীয় এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। হলের ভেতরে তখন তিল ধারণের জায়গা নেই। মন্ত্রী, সংসদ সদস্য, দলের জ্যেষ্ঠ নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার চোখে মুখে চাপা উত্তেজনা। সবাই অপেক্ষা করছিল কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভাই ফজলুলও সামনের সারিতে বসেছিলেন। তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তিনি তার ঘনিষ্ঠ মহলে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে যোগ্য এবং তিনিই হতে চলেছেন পরবর্তী সরকার প্রধান। তার সহযোগীরাও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে নিজেদের মধ্যে আলোচনা করছিল। ফজলুল তার পাশের একজন মন্ত্রীকে নিচু গলায় বলছিলেন, চিন্তা করবেন না, সব আমাদের নিয়ন্ত্রণেই আছে, ঘোষণাটা সময়ের ব্যাপার মাত্র। মন্ত্রী মাথা নাড়লেন। তার মুখেও ছিল ফজলুলের প্রতি আস্থা। নোমানও সেই কনফারেন্সে উপস্থিত ছিল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নয়, একজন সাধারণ শোকাহত মানুষ হিসেবে। সে পেছনের সারিতে নীরবে বসেছিল। তার পাশে ছিল মিথিলা। প্রধানমন্ত্রীর মৃত্যুর পর থেকে তারা একে অপরের থেকে এক মুহূর্তের জন্য আলাদা হয়নি। এই শোকের মৃত্যুতে তাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। মিথিলা ফিসফিস করে নোমানকে বলল, বাবা চলে যাওয়ার পর সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে, তাই না নোমান ভাইয়া? হ্যাঁ মিথিলা, খুবই অপ্রত্যাশিত ঘটনা। আপনি কি মনে করেন কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী? তার চোখে ছিল অনিশ্চয়তা। নোমান চারিদিকে তাকালো। ফজলুল এবং তার সঙ্গীদের কার্যকলাপ তার নজর এড়ায়নি। সে বুঝতে পারছিল কি হতে চলেছে। আমি জানি না মিথিলা, তবে মনে হচ্ছে ক্ষমতার লড়াইটা খুব তীব্র হবে। বড় বাবা খুব চেষ্টা করছেন। তার কণ্ঠে ছিল এক ধরনের অনীহা। ফজলুলের প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না। নোমান বলল, হ্যাঁ আমি দেখেছি। সে ফজলুলের দিকে তাকালো। ফজলুল তখন হাসিমুখে কারোর সাথে হাত মেলাচ্ছিলেন। নোমান মনে মনে ভাবে, ফজলুল সে কি শুধু ক্ষমতা দখলের জন্যই মরিয়া, নাকি তার ভাইয়ের মৃত্যুর সাথেও তার কোনো সম্পর্ক আছে? প্রধানমন্ত্রীর মৃত্যুটা কি শুধুই আকস্মিক ছিল, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল? এই প্রশ্নটা তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই মঞ্চে এলেন স্পিকার। সবাই নীরব হলো। স্পিকার গম্ভীর মুখে দাঁড়ালেন। হলের ভেতরে তখন পিনপতন নীরবতা। সবার দৃষ্টি মঞ্চের দিকে। স্পিকার তার বক্তব্য শুরু করলেন। তিনি প্রথমে প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করলেন, দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করলেন। তারপর তিনি মূল বিষয়ে এলেন। প্রিয় দেশবাসী, উপস্থিত সুধীবৃন্দ, এই মুহূর্তে দেশ এক ক্লান্তিকাল অতিক্রম করছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী হঠাৎ আমাদের ছেড়ে চলে গেছেন। এই শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন। ফজলুল সামনের সারিতে বসে মনোযোগ দিয়ে শুনছিলেন। তার মুখে চাপা উত্তেজনা। এটাই সেই মুহূর্ত, তার নামে ঘোষণা আসার মুহূর্ত। স্পিকার কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু করলেন। কিন্তু রাষ্ট্র থেমে থাকে না। সংবিধান অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। প্রয়াত প্রধানমন্ত্রী তার জীবন দশায় দেশের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত ছিলেন। তিনি চেয়েছিলেন তার অবর্তমানে এমন কেউ দেশের হাল ধরুক যে সৎ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক। ফজলুলের মুখে হাসি ফুটে উঠল। তিনি ভাবলেন স্পিকার হয়তো তার গুণগান করছেন। প্রয়াত প্রধানমন্ত্রী একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছিলেন। তার শেষ ইচ্ছাপত্র অনুযায়ী এবং দেশের এই সংকটময় পরিস্থিতিতে তার সুচিন্তিত নির্দেশনা মেনে আমাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করছি। হলের ভেতরে চরম উত্তেজনা। সবাই নড়ে চড়ে বসলো। ফজলুল শরীরটা একটু এগিয়ে দিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। স্পিকার এক মুহূর্ত থামলেন, যেন এই নামটা ঘোষণার আগে তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। ফজলুল মনে মনে নিজের নাম শুনছিলেন। স্পিকার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন, জনাব মোহাম্মদ নোমান।
কথাটা হলের মধ্যে প্রতিধ্বনিত হলো, যেন একটা বোমা ফাটলো। মুহূর্তেই হলের ভেতরে পরিবেশ পাল্টে গেল। সবার মুখে চরম অবিশ্বাস আর হতবাক দৃষ্টি। ফজলুল যেন নিজের চেয়ার থেকে ছিটকে পড়লেন। তার মুখের হাসি মিলিয়ে গেল। তার জায়গায় এলো চরম অবিশ্বাস, রাগ আর হতাশা। পেছনের সারিতে বসে নোমান নিজেও হতবাক হয়ে গিয়েছিল। এ কী শুনছে সে? প্রধানমন্ত্রী? সে একজন সাধারণ কমান্ডো? তার কানকে সে বিশ্বাস করতে পারছিল না। মিথিলাও অবাক হয়ে নোমানের দিকে তাকিয়েছিল। তারপর তার মুখে এক ধরনের আনন্দ আর গর্বের মিশ্রণ ফুটে উঠল। হলের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। তারপর গুঞ্জন পরিণত হলো ফিসফিসানিতে। নোমান? কে নোমান? ওই দেহরক্ষী ছেলেটা? এটা কিভাবে সম্ভব? প্রধানমন্ত্রীর ভাই থাকতে ওই ছেলেটা? ফজলুল তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ রাগে লাল হয়ে গেছে। তিনি স্পিকারের দিকে তাকিয়ে চিৎকার করে কিছু বলতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। স্পিকার ঘোষণা শেষ করে দিলেন। সংবিধান অনুযায়ী আগামীকালের মধ্যে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। হলের পরিবেশ তখন থমথমে। কেউ কিছু বুঝতে পারছিল না। ফজলুল তার সহযোগীদের দিকে রাগের গড়গড় করতে করতে তাকালেন। তাদের মুখেও ছিল একই রকম অবিশ্বাস আর হতাশা। তাদের সব পরিকল্পনা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। নোমান ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠল। তার শরীর কাঁপছিল। এত বড় একটা দায়িত্ব সে কি পারবে? মিথিলা নোমানের হাত ধরে বলল, নোমান ভাইয়া, এটা সত্যি আপনি আপনি প্রধানমন্ত্রী? তার চোখ তখনও বিস্ময়ে বড় বড় হয়ে আছে। নোমান মাথা নাড়ল। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ফজলুল দ্রুত পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। স্পিকার তখনও মঞ্চে ছিলেন। ফজলুল স্পিকারের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে মুখে ছিল তীব্র ক্ষোভ। ফজলুল চিৎকার করে বললেন, এটা কি হলো স্পিকার সাহেব? আমার ভাই থাকতে, আমি থাকতে কাকে আপনারা প্রধানমন্ত্রী করলেন? ওই কোথাকার কে একটা ওই দেহরক্ষী? স্পিকার শান্ত কণ্ঠে বললেন, এটা প্রয়াত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ফজলুল সাহেব। আমরা তার শেষ ইচ্ছা মেনে চলতে বাধ্য। শেষ ইচ্ছা? মৃত্যুর আগে শেষ ইচ্ছা? কিসের ভিত্তিতে? তার মতো বিচক্ষণ লোক এই রকম একটা ছেলে খেলা করতে পারেন না। প্রয়াত প্রধানমন্ত্রীর উইল এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদের কাছে আছে। ফজলুল রেগে বললেন, আমি মানি না এসব। এটা কোনো ষড়যন্ত্র। আমাকে সরিয়ে দেওয়ার জন্য এই প্ল্যান। ফজলুল সাহেব, দয়া করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না। এই মুহূর্তে শান্ত থাকা উচিত। শান্ত? আমি শান্ত থাকবো? আমার ভাই, আমার ভাইয়ের পদ, আর আপনারা দিলেন কাকে? ওই ছেলেটা। তার অতীত সম্পর্কে খোঁজ নিয়েছেন আপনারা? সে বাড়ি থেকে কেন বেরিয়ে এসেছিল জানেন আপনারা? স্পিকারের মুখে চিন্তার ছাপ পড়ল। ফজলুল নোমানের অতীত নিয়ে কিছু জানেন মনে হচ্ছে। ফজলুল সম্ভবত নোমানের গ্রামের বাড়ির সেই মিথ্যা অপবাদের কথা বলতে চাইছেন। এটাই ছিল ফজলুলের প্ল্যানগুলোর একটি, নোমানের অতীতকে ব্যবহার করে তাকে কোণঠাসা করা। কিন্তু নোমান তখনও জানতো না ফজলুল তার ব্যক্তিগত জীবন নিয়ে এত খোঁজ খবর রেখেছেন। স্পিকার বললেন, জনাব ফজলুল সাহেব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখানে আলোচনা করার প্রয়োজন নেই। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেছি। যদি আপনার কোনো অভিযোগ থাকে তবে আপনি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন। ফজলুল আর সেখানে দাঁড়ালেন না। রাগে গজরাতে গজরাতে তিনি মঞ্চ থেকে নেমে এলেন। তার চোখে মুখে ছিল প্রতিশোধের আগুন। এই অপমানের জবাব তাকে দিতেই হবে। কনফারেন্সের পর প্রধানমন্ত্রী বাসভবনের একটি নিরাপদ কক্ষে নোমান আর মিথিলা সেই কক্ষে প্রবেশ করল। বাইরের হট্টগোল থেকে তারা আপাতত দূরে। নোমান তখনও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি। সে প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী। মিথিলা নোমানের পাশে এসে দাঁড়ালো। তার চোখে মুখে ছিল মিশ্র অনুভূতি, আনন্দ, গর্ব এবং কিছুটা ভয়।